ওহ, খুবই খারাপ অবস্থা হলো। আচ্ছা যাই হোক, তোমরা তাহলে পরে দেখি। ম্যাম আপনি যদি বলেন তাহলে আমি একটু ট্রাই করতে পারি স্ক্রিন শেয়ার দিয়ে। হ্যাঁ করো করো, যদি পারো খুব ভালো হয়। না কারণ আমি তোমাদের স্লাইডটা এমনভাবে রেডি করছিলাম যে ভিডিওটা দেখার পরে আসলে প্রেগন্যান্সির যে ছোটখাটো পড়াগুলো ওগুলো শুরু করতাম আর কি। যদি পারো করো। আপনি হচ্ছে স্ক্রিন শেয়ারটা অফ করলে আমি শুরু করতে পারবো। আচ্ছা ম্যাম আমার স্ক্রিন শেয়ারটা কি দেখা যায়? দেখা যাচ্ছে কিন্তু কোনো সাউন্ড শোনা যাচ্ছে না। ও আচ্ছা ম্যাম, সাউন্ড বাকিরা কি শুনতে পাচ্ছে কিনা আমি জানি না, আমি কিন্তু শুনতে পাচ্ছি না এখনো। ম্যাম সাউন্ড ম্যাম নাই। আমরাও শুনতে পাচ্ছি না। ম্যাম সাউন্ড এখনো শোনা যাচ্ছিল না? না যাচ্ছে না, মানে আমার শোনা লাগবে না, অন্যরা শুনতে পায় কিনা। আমি গ্রুপে হচ্ছে আমি হচ্ছে এখানে এনেবল অরিজিনাল সাউন্ড দিয়ে ট্রাই করলাম কিন্তু হলো না তো, তাহলে তারপরেও আমি গ্রুপে হচ্ছে সবাইকে ভিডিওটা দিয়ে দিছি, সবাই ওখান থেকে তাহলে দেখে নিবিনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আফটার ফার্টিলাইজেশন, আচ্ছা আমরা আমাদের এখানে চলে। আচ্ছা আফটার ফার্টিলাইজেশন প্রেগন্যান্সিটা শুরু হয়। হ্যাঁ, প্রেগন্যান্সির শুরুতে আমাদের যে জিনিসগুলা জানতে হয় সেগুলা হচ্ছে যে জাইগোট যেটা, সেটার নিউট্রিশন কোত্থেকে আসবে, সেটার ডেভেলপমেন্টটা কিভাবে হবে, ডেভেলপমেন্টের পর সেটার বার্থটা কিভাবে হবে বা পার্চুরেশনটা কিভাবে হবে, আফটার পার্চুরেশন তার নিউট্রিশনটা কিভাবে হবে। হ্যাঁ, তো আমাদের যেই প্রেগনেন্সি পিরিয়ড বা জেস্টেশনাল পিরিয়ড সেটাকে বলা হয়ে থাকে 266 ডেজ টু 280 ডেজ, মানে 266 দিন থেকে 280 দিন। আর যদি উইকের হিসাবে বলি সেটা হচ্ছে প্রায় 38 সপ্তাহ থেকে 40 সপ্তাহ পর্যন্ত। ঠিক আছে, তো এটার শুরুতেই যেটা হয় সেটা হচ্ছে ফার্টিলাইজেশন হয়। ফার্টিলাইজেশনটা কোথায় হয়? ফেলোপিয়ান টিউবে ম্যাম। ফেলোপিয়ান টিউবের কোথায়? অ্যাম্পুলাতে। অ্যাম্পুলা ফেলোপিয়ান টিউব, ভেরি গুড। তারপর আফটার ফার্টিলাইজেশন সেটা ফেলোপিয়ান টিউবের যে সিলিয়া গুলো আছে, সিলিয়া গুলার মুভমেন্টের জন্য প্লাস ফ্লুইডের মুভমেন্টের জন্য সে কই চলে আসে? জাইগোটটা ওভারিতে। ইউটেরাসে আসে। ইউটেরাস। ফেলোপিয়ান টিউব থেকে ইউটেরাসে আসে, ইউটেরাসে এসে পোস্টেরিয়র ওয়ালে এর ইমপ্লান্টেশন হয়। ইমপ্লান্টেশন মানে কি? ম্যাম এন্ডোমেট্রিয়ামে জাইগোটটা হচ্ছে ব্লাস্টোসিস্টের এন্ডোমেট্রিয়ামে মানে প্রতিস্থাপিত হওয়াটাকে, স্থাপিত হওয়া, প্রতিস্থাপিত না।
হ্যাঁ, এতক্ষণ জিনিসটা মুভেবল ছিল, ঠিক আছে, কোথাও গিয়ে সে স্টেবল হবে, সে সিউডোপডের মতো কতগুলা হাত পা বের করে এন্ডোমেট্রিয়াল যে ওয়ালটা আছে সেটার মধ্যে সে আটকায় যাবে, এটাই হচ্ছে তার ইমপ্লান্টেশন। তো পোস্টেরিয়র ওয়ালে এসে তার ইমপ্লান্টেশনটা হয়। যখন ইমপ্লান্টেশনটা হয় তখন কি হয়, ব্লাস্টোসিড যে ডিফারেন্ট টাইপ অফ প্রজেকশন গুলা বের করে, সেই প্রজেকশন প্লাস হচ্ছে এন্ডোমেট্রিয়াল টিস্যু, এগুলা সব মিলে হয় হচ্ছে গিয়ে ট্রফোব্লাস্টিক সেল, ঠিক আছে। সেই ট্রফোব্লাস্টিক সেল গুলাই কিন্তু আমাদের জাইগোটের আর্লি নিউট্রিশনটা দেয়, বা আমাদের ফিটাসের আর্লি নিউট্রিশনটা দেয়। আর কে দেয়? ট্রফোব্লাস্টিক সেলগুলো ম্যাচিউর হয়ে আলটিমেটলি প্লাসেন্টা করে, ম্যাচিউর হওয়ার আগ পর্যন্ত তাহলে দিচ্ছে ইউটেরাসের যে ফ্লুইডটা থাকে সেখান থেকে কিছু নিউট্রিশন পাবে, সেটাকে আমরা বলি ইউটেরাইন মিল্ক। আর একটা হচ্ছে কে, কর্পাস লিউটিয়াম, মানে ওভারির যে কর্পাস লিউটিয়ামটা ছিল সেখান থেকে যে হরমোনাল সিক্রেশন হবে, সেই হরমোনাল সিক্রেশনের জন্য এন্ডোমেট্রিয়ালের যে ব্লাড ভেসেলের গ্রোথ হবে বা টিস্যুর গ্রোথ হবে, সেখান থেকে যে নিউট্রিশনটা আমাদের জাইগোটটা পাবে। বলা হয়ে থাকে প্লাসেন্টা ফর্মেশন হতে 4 to 12 উইকস লাগে কমপ্লিট ফর্মেশন হতে। বিফোর 8 to 12 উইকস তাইলে আমাদের ফিটাসের নিউট্রিশন আসবে এন্ডোমেট্রিয়াম থেকে, আর আফটার কমপ্লিট ফর্মেশন অফ প্লাসেন্টা ফিটাসের সব রেসপন্সিবিলিটি হয়ে যাবে কার? প্লাসেন্টার। সো প্লাসেন্টা প্রেগনেন্সি একটা মেজর রোল প্লে করে। আমাদের বইয়ে যে প্রেগনেন্সি চ্যাপ্টারটা আছে, ওই প্রেগনেন্সি চ্যাপ্টারটা পুরাটাই মোটামুটি প্লাসেন্টাকে নিয়েই লেখা। তো প্লাসেন্টার বিভিন্ন ডেভেলপমেন্ট বা ডিফারেন্ট পার্টস যেগুলো আছে সেগুলো তো তোমরা অ্যানাটমি বা এমব্রায়োলজিতেই ভালো পড়বে। এখানে আমরা মেইনলি যেটা জানবো সেটা হচ্ছে ফাংশন, প্লাসেন্টার ফাংশন। তো যদি এখন তোমাদেরকে জিজ্ঞেস করি যে প্লাসেন্টার ফাংশনটা কি, তাহলে কি বলবা ফার্স্টে? প্লাসেন্টার ফাংশন কি বলবা? ম্যাম, প্রোভাইড নিউট্রিশন টু দ্য ফিটাস আর নিউট্রিশন অফ ফিটাসটাকে ফিটাস, সেভ করে। হ্যাঁ, তার প্রোভাইড মানে হচ্ছে প্লাসেন্টাল নিউট্রিশন। ব্যারিয়ার মাধ্যমে প্রোটেকশন দেয়। হ্যাঁ, ভেরি গুড। মানে নিউট্রিশনও প্রোভাইড করবে, প্রোটেকশনও প্রোভাইড করবে। হ্যাঁ, ফিটাসকে নিউট্রিশন দিবে প্লাস প্রোটেকশনও দিবে। আচ্ছা, যাই হোক, তো আমরা যদি শুরু করি প্লাসেন্টার ফাংশন, মেইন ফাংশন হচ্ছে ট্রান্সপোর্ট অফ অক্সিজেন এন্ড কার্বন ডাই অক্সাইড, তারপর হচ্ছে ডিফিউশন অফ ফুডস্টাফ এন্ড এক্সক্রিশন অফ ওয়েস্ট প্রোডাক্টস। অক্সিজেন এন্ড কার্বন ডাই অক্সাইডের ডিফিউশন, অক্সিজেন এন্ড কার্বন ডাই অক্সাইডের অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের ডিফিউশন হচ্ছে। আমরা আগে যখন রেসপিরেটরি সিস্টেম পড়েছিলাম তখন অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের ডিফিউশন কেন হতো? পার্শিয়াল প্রেসারে ম্যাম, পার্শিয়াল মানে প্রেসার ম্যাম, ব্রিডিং পার্শিয়াল এর কারণে। প্রেসার, হ্যাঁ, ভেরি গুড, পার্শিয়াল প্রেসার ডিফারেন্সের জন্য। এখন যখন একটা ম্যাটারনাল বডি, ম্যাটারনাল সার্কুলেশন, সে ম্যাটারনাল বডির মধ্যে ফিটাস একটা আলাদা জিনিস, ফিটাল সার্কুলেশনও কমপ্লিটলি আলাদা। তো ম্যাটারনাল সার্কুলেশন থেকেই তাহলে আমাদের ফিটাল সার্কুলেশনে অক্সিজেন যেতে হবে, তাই না? তাহলে কিভাবে যাবে? অবশ্যই ম্যাটারনাল সার্কুলেশনের পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন থেকে ফিটাল সার্কুলেশনের পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন কম হতে হবে, এবং এই প্রেসার ডিফারেন্সটা থাকলেই কেবল ম্যাটারনাল সার্কুলেশন থেকে ফিটাল সার্কুলেশনে অক্সিজেনের ডিফিউশন পসিবল। বলা হয়ে থাকে অ্যারাউন্ড দ্য ফিটাল টিস্যু যে ম্যাটারনাল ব্লাডটা পৌঁছায় সেটার পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন হচ্ছে 50 মিলিমিটার অফ মার্কারি, আর যেখানে ফিটাল এন্ডের পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন হচ্ছে 30 মিলিমিটার অফ মার্কারি। তো এই 20 মিলিমিটার অফ মার্কারি অক্সিজেন প্রেসারের জন্য মেইনলি ডিফিউশন অফ অক্সিজেন ফ্রম ম্যাটারনাল ব্লাড টু ফিটাল ব্লাডটা হয়ে থাকে। হ্যাঁ, এখানে কিছু ফ্যাক্টর আছে। তোমরা অক্সিহিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ পড়েছিলে, মনে আছে? আমি পড়েছিলাম, মনে আছে, কিন্তু সবকিছু মনে নাই ডিটেইলস। আচ্ছা,
অক্সিহিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভে একটা এক্স এক্সিস্ট ছিল, একটা ওয়াই এক্সিস্ট ছিল। হ্যাঁ, সেখানে কি ছিল, পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন বাড়ার সাথে সাথে অক্সিহিমোগ্লোবিনের যে স্যাচুরেশন, হিমোগ্লোবিনের সাথে অক্সিজেনের যে স্যাচুরেশন, সেটার একটা প্লটিং ছিল। তো ওদেরকে একজনকে যদি আমরা এক্স এক্সিসে দেই, একজনকে যদি ওয়াই এক্সিসে দেই, তখন আমরা সিগময়েড শেপড একটা গ্রাফ পেয়েছিলাম। হ্যাঁ, সেই গ্রাফটার অনেক ধরনের এক্সপ্রেশন ছিল। সেই গ্রাফটা কখনো রাইটে মুভ করে, কখনো লেফটে মুভ করে। সেই মুভিং এর অনেকগুলো ফ্যাক্টর ছিল, তাই না? যদি আমাদের হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন বাড়ে, টেম্পারেচার বাড়ে, তারপর পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন বাড়ে, আর 2-3 ডিপিজি বাড়ে, তাহলে আমাদের রাইট সাইড শিফট টু দ্য রাইট। হ্যাঁ, আর যদি কমে তাহলে আমাদের লেফট যে কার্ভটা শিফট টু দ্য লেফট হয়। শিফট টু দ্য রাইট মানে কি, মোর রিলিজ অফ অক্সিজেন টু দ্য টিস্যু, আর শিফট টু দ্য লেফট মানে কি, মোর বাইন্ডিং অফ অক্সিজেন টু দ্য লাং, তাই না? তাই তো। আচ্ছা, এখন এই যে সেম টাইম আমরা যদি ফিটোম্যাটার্নাল অক্সিহিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ চিন্তা করি, তাহলে আমরা একই সাথে দুইটা কার্ভ পাবো। হ্যাঁ, একটা হচ্ছে ফিটাল কার্ভ আর একটা হচ্ছে ম্যাটার্নাল কার্ভ। এখন এই দুইটা কার্ভ একটা সেম বডিতে হচ্ছে, কিন্তু এদের মধ্যে ডিফারেন্স থাকতেছে। কেন ডিফারেন্স থাকতেছে কেউ বলতে পারবা? হিমোগ্লোবিনের জন্য, ফিটাল হিমোগ্লোবিন। অবশ্যই, হ্যাঁ, ভেরি গুড। হিমোগ্লোবিন একটা ফ্যাক্টর। ম্যাটার্নাল হিমোগ্লোবিন হচ্ছে অ্যাডাল্ট হিমোগ্লোবিন, আর ফিটাল হিমোগ্লোবিন হচ্ছে ফিটাল হিমোগ্লোবিন। ওদের স্ট্রাকচারাল ডিফারেন্স আছে, ঠিক আছে? এই স্ট্রাকচারাল ডিফারেন্সের কারণে ফিটাল হিমোগ্লোবিনের অক্সিজেনের প্রতি বাইন্ডিং এফিনিটি অনেক বেশি। ম্যাটার্নাল ব্লাডের হিমোগ্লোবিন আর ফিটাল ব্লাডের হিমোগ্লোবিন যখন কাছাকাছি আসবে, তখন মোর এফিনিটির কারণে ফিটাল হিমোগ্লোবিনটা ম্যাটার্নাল হিমোগ্লোবিন থেকে অক্সিজেনটাকে নিয়ে নেবে, নিয়ে তারপর সে ফিটাল সার্কুলেশনে মুভ করতে থাকবে। এটা একটা কজ। আরেকটা কজ হচ্ছে হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন। হ্যাঁ, আমরা ওই যে পড়েছিলাম না, আমরা যখন ব্লাড পড়েছি, ফিটাল হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন 23 গ্রাম পার ডিএল, যেখানে নর্মাল অ্যাডাল্ট হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন 11 to 14 গ্রাম পার ডিএল, মনে আছে সেগুলো? নিউবর্নে যে হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন অনেক বেশি। Yes, ma'am. সো ফিটাল হিমোগ্লোবিনের কনসেন্ট্রেশন প্রায় হচ্ছে ডাবল না, মানে 50% গ্রেটার ম্যাটার্নাল হিমোগ্লোবিনের চেয়ে অনেক বেশি থাকে ফিটাল হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন। তো হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন বেশি, সেই জন্য সে মোর অক্সিজেন ক্যারি করতে পারে। ফিটাল হিমোগ্লোবিনের অক্সিজেনের প্রতি এফিনিটি বেশি, সেই জন্য সে অনেক বেশি অক্সিজেন ক্যারি করতে পারে। আরেকটা ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে লো পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড। ম্যাটার্নাল সার্কুলেশনেও মেটাবলিজম হচ্ছে, ফিটাল সার্কুলেশনেও মেটাবলিজম হচ্ছে। তো ফিটাল টিস্যুর যে মেটাবলিজম এর ফলে যেই কার্বন ডাইঅক্সাইডটা প্রডিউসড হচ্ছে ওয়েস্ট প্রোডাক্ট হিসেবে, সেটা সে কি করতেছে, থ্রু প্লাসেন্টা ম্যাটার্নাল সার্কুলেশনে ছেড়ে দিচ্ছে। তাহলে আলটিমেটলি ম্যাটার্নাল সার্কুলেশনের নিজেরও কিন্তু মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট কার্বন ডাইঅক্সাইড, প্লাস হচ্ছে ফিটাল মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট কার্বন ডাইঅক্সাইড। সো দুইটা কার্বন ডাইঅক্সাইড মিলে ম্যাটার্নাল সার্কুলেশনে কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে ইন কম্পারিজন টু ফিটাল সার্কুলেশন, কারণ ফিটাল সার্কুলেশনে লো কার্বন ডাইঅক্সাইড থাকতেছে। এই কারণে ফিটাল ব্লাডের অক্সিজেন ক্যারিং ক্ষমতা আরো বেশি। তোমাদের হয়তো পরীক্ষায় এগুলো আসবে না, এমনি একটু জেনে রাখার জন্য আর কি। তোমাদের পরীক্ষায় আসবে ফাংশন অফ প্লাসেন্টা, তখন সুন্দর করে লিখলেই হবে যে প্লাসেন্টা
ম্যাটার্নাল সার্কুলেশন থেকে ডিফিউশনের মাধ্যমে ফিটাল সার্কুলেশনে অক্সিজেন নেয়, আবার ফিটাল সার্কুলেশন থেকে মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট যে কার্বন ডাই অক্সাইড সেটা প্লাসেন্টার মাধ্যমে ম্যাটার্নাল সার্কুলেশনে দিয়ে দেয়। আর কি হয়, ফুড স্টাফ। ফিটাসের মেইন নিউট্রিশনাল এলিমেন্ট কি, কোন জিনিস থেকে ফিটাস পায়, নিউট্রিশন পায়? ফিটাল নিউট্রিশন কি? গ্লাইকোজেন বা লিপিড জাতীয় গ্লুকোজ। হ্যাঁ, ফিটাসের মেইন নিউট্রিশন হচ্ছে গ্লুকোজ। বলা হয়ে থাকে মানে একটা কমপ্লিট অ্যাডাল্ট হিউম্যানের যে গ্লুকোজ নিড, একটা ছোট্ট ফিটাসেরও অলমোস্ট সেম গ্লুকোজ নিড থাকে, কারণ তার মোটামুটি আর কোনো ধরনের নিউট্রিয়েন্ট ইউজ সে করতে পারে না, তাকে কমপ্লিটলি গ্লুকোজের উপরেই ডিপেন্ড করে থাকতে হয়। তো এই হিউজ পরিমাণ গ্লুকোজ সে কোত্থেকে পায়? অবশ্যই ম্যাটার্নাল সার্কুলেশন থেকে। এই জন্যই আমরা ওই যে সবসময় বলি না, ইয়েকে রেডিও টেলিভিশনে তো তোমরা দেখো যে প্রেগনেন্ট উইমেনদেরকে বলা হয় আপনি নর্মালি যে খাবার খান তার চেয়ে অনেক বেশি পরিমাণে খাবার খাবেন, এক মুঠো পরিমাণ ভাত বেশি খাবেন, যেন সে এক্সট্রা গ্লুকোজটা প্রডিউস করতে পারে ফর দ্য গ্রোথ অফ ফিটাস। এখানে আরেকটা আছে, কি বলবো, প্যাথোফিজিওলজি অফ ডেভেলপমেন্ট অফ জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। সেটা হচ্ছে কি, মানে একটা উইমেন নর্মালি যেই গ্লুকোজ এনভায়রনমেন্টে এতদিন জীবন কাটাচ্ছিল, প্রেগনেন্ট হওয়ার সাথে সাথে হয় কি তার ওই গ্লুকোজ নিডটা হঠাৎ করে অনেক বেড়ে যায়। ফিটাস তার অলমোস্ট বডির সব গ্লুকোজ ইউটিলাইজ করে ফেলে, তখন তার বডিতে গ্লুকোজ নিড বেড়ে যায়, এট দ্য সেম টাইম ইনসুলিনের সেন্সিটিভিটিও অনেক কমে যায়, তখন সে বেশি খায় বা কম কাজ করে, প্লাস হচ্ছে ইনসুলিনের সেন্সিটিভিটি কমে। এইসব কারণে অনেক প্রেগনেন্ট মায়েরই দেখা যায় ডায়াবেটিস ডেভেলপ করে, হ্যাঁ, যেটাকে আমরা বলি জেস্টেশনাল ডায়াবেটিস। এই ডায়াবেটিসটা খুবই মজার, মানে তোমার ডিউরিং প্রেগনেন্সি থাকবে, আবার প্রেগনেন্সি যখন শেষ হয়ে যাবে তখন ডায়াবেটিসও ভালো হয়ে যাবে, আর কোনো ধরনের ডায়াবেটিসের সিমটম থাকবে না। তো এটাকে বলে জেস্টেশনাল ডায়াবেটিস। একটু মনে রাখো, এটা হয়তো তোমাদের পরীক্ষা এখন জিজ্ঞেস করবে না, 5th ইয়ারে গাইনিতে গেলে জিজ্ঞেস করবে, এখন একটু জেনে রাখার জন্য আর কি। আচ্ছা, আরেকটা কাজ হচ্ছে কি, এক্সক্রিশন অফ ওয়েস্ট প্রোডাক্ট। ডায়াবেটিসটা আবার একটু বলেন প্লিজ। জেস্টেশনাল ডায়াবেটিস হচ্ছে ডিউরিং প্রেগনেন্সি উইমেনদের যদি ডায়াবেটিস ডেভেলপ করে, যে আগে একটা মেয়ে সাধারণত প্রেগনেন্ট হয় কখন, 18 বছর, 20 বছর, 25 বছর বয়সে। এত আর্লি তো মানুষের ডায়াবেটিস ডেভেলপ করে না সাধারণত, তাই না? যদি আর্লি অনসেট ডায়াবেটিস না হয়, সাধারণত মানুষের 40 পরে গিয়ে ডেভেলপ করে। কিন্তু যখন একটা মেয়ে প্রেগনেন্ট হয় তখন তার ডায়াবেটিস ডেভেলপ করতে পারে। কি কি কারণে ডায়াবেটিস ডেভেলপ করতে পারে সেটা বলেছিলাম, সেটা হচ্ছে একটা ফিটাল গ্রোথের জন্য প্রচুর গ্লুকোজ লাগে, কারণ ফিটাসের একমাত্র খাবারই হচ্ছে গ্লুকোজ, সে গ্লুকোজ ছাড়া অন্য কিছু খায় না। তার নিডটা কত বলা হয়ে থাকে, একটা অ্যাডাল্ট পার্সনের যেরকম গ্লুকোজ নিড তারও গ্লুকোজ নিড সেরকমই। সো সে ম্যাটার্নাল সার্কুলেশন থেকে সব গ্লুকোজ নিয়ে নেয়, তখন মা মানে হাইপোগ্লাইসেমিক একটা কন্ডিশন ফিল করে, তার বেশি বেশি ক্ষুধা লাগে, তখন সে বেশি বেশি খায়। প্লাস হচ্ছে এই টাইমে মানে তার বডিতে গ্লুকোজ আসতেছে, আবার সেটা ফিটাস নিয়ে নিচ্ছে, তো ইনসুলিনের সিক্রেশন রিদম সেটাও কিছুটা হ্যাম্পার্ড হয়, প্লাস ইনসুলিনের সেন্সিটিভিটিও কমে যায়। এইসব কারণে গিয়ে প্রেগনেন্সির সময়ে মায়েদের ডায়াবেটিস ডেভেলপ করতে পারে, এটাকে বলা হয় জেস্টেশনাল ডায়াবেটিস। আফটার ডেলিভারি অফ দ্য চাইল্ড, বেবির যখন বার্থ হয়ে যায় তখন তো বেবি বের হয়ে গেল, তখন আর সেই ফিটাসের এক্সট্রা নিডটা থাকে না, তখন তো ডায়াবেটিসটা আবার অটোমেটিক্যালি ভালো হয়ে যায়। এটাই হচ্ছে গিয়ে জেস্টেশনাল ডায়াবেটিস। ও, বুঝতে কি পারছো? জি ম্যাম, বুঝছি। আচ্ছা, ঠিক আছে। আরেকটা হচ্ছে এক্সক্রিশন অফ ওয়েস্ট প্রোডাক্টস থ্রু দ্য প্লাসেন্টাল মেমব্রেন। কি কি ওয়েস্ট প্রোডাক্ট হয় আমাদের?
নর্মাল মানুষদের কয়েকটা ওয়েস্ট প্রোডাক্টের নাম বলতে পারবা? ম্যাম ইউরিয়া, ইউরিক অ্যাসিড। হ্যাঁ, ভেরি গুড। ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, এগুলা সবই হচ্ছে ওয়েস্ট প্রোডাক্ট। এই জিনিসগুলা ফিটাসেও হয়। এই ফিটাসের সব এই ওয়েস্ট প্রোডাক্ট গুলা প্লাসেন্টা দিয়ে ম্যাম রিমুভ একটা হয়। প্রশ্ন আছে। হ্যাঁ হ্যাঁ ম্যাম আমরা আপনি তো বললেন ম্যাম হচ্ছে ফিটাস শুধুমাত্র গ্লুকোজ ইউটিলাইজ করে, তাহলে ওর ইউরিয়া, ইউরিক অ্যাসিড কই থেকে আসবে? এগুলা অ্যামাইনো অ্যাসিড সোর্স থেকে আসে হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ অ্যামাইনো অ্যাসিড সোর্স, খুবই ভালো কথা বলছো। এখন একটা ফিটাল টিস্যু যে গ্রোথ হচ্ছে, সেই টিস্যুর মেইন ম্যাটেরিয়াল কি? টিস্যু বা সেল? প্রোটিন। প্রোটিন। প্রোটিন, তাই না? তারপরে হচ্ছে গিয়ে তোমার এই প্রোটিন গুলা যখন ডেভেলপ হয়, তখন কিন্তু এট দ্য সেম টাইম বেশ কিছু স্ট্রাকচারাল প্রোটিনের ডিস্ট্রাকশন হয়। হ্যাঁ, যখন তোমার লাইফ স্প্যান শেষ হয়ে যায়, যেমন এই যে আরবিসি, একটা আরবিসি লাইফ স্প্যান কতদিন? ম্যাম 120 ডেজ। 120 ডেজ। এই যে একটা আরবিসি মানে কি, ওর একটা সেল মেমব্রেন আছে, ওর কিছু সাইটোপ্লাজম আছে, এনজাইম আছে, তাই না? তো লাইফ স্প্যান যখন শেষ হয় তখন সে মরে যায় না? জি ম্যাম। ম্যাম সেগুলা রিকভার করার জন্য তো আবার ম্যাম ফিটাসকে প্রোটিন বা অ্যামাইনো অ্যাসিড তো নেওয়া লাগবে। তো ম্যাম না, ফিটাসের সে তো ম্যাটারনাল থেকেই পাচ্ছে। মানে আমি বলতে চাচ্ছি তোমার নিউট্রিশনাল, মানে ওর যেমন ফিটাল হিমোগ্লোবিন ডেভেলপ করবে কোত্থেকে? ফিটাল বোন ম্যারো থেকে, তাই না? বা আরবিসি বা যেগুলাই বলো, সেগুলার মানে স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হবে হচ্ছে গিয়ে অবশ্যই ম্যাটারনাল সার্কুলেশন থেকে বা ম্যাটারনাল সবকিছু থেকেই কিন্তু স্ট্রাকচারাল ডেভেলপমেন্টটা হবে। কিন্তু ওর নিউট্রিশনাল ইউটিলাইজেশন হয় শুধুমাত্র গ্লুকোজ দিয়ে, মানে ওর খাবার, মানে এনার্জিটা পায়। এনার্জিটা। হ্যাঁ, এনার্জিটা, জি ম্যাম বুঝতে পারছি। সোর্স অফ এনার্জি হচ্ছে অনলি গ্লুকোজ। আচ্ছা ম্যাম, গ্লুকোজ গ্লুকোজ তো মেয়ে, কিন্তু অনেক সময় প্রেগনেন্সিতে দেখা যায় না যে ইয়া দেয়, ক্যালসিয়ামের ওষুধ দেয়, ফলিক অ্যাসিড দেয়। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেয়, অবশ্যই দেয়। তাহলে তো সেটা fetus- হচ্ছে গিয়ে সেকেন্ড টু থার্ড ট্রাইমেস্টারে গিয়ে। হ্যাঁ, সেকেন্ড টু থার্ড ট্রাইমেস্টারে গিয়ে হয় কি, তোমার যখন বিশেষ করে আয়রন আর ক্যালসিয়াম, ঠিক আছে, সেটা হচ্ছে তোমার ফিটাল ব্লাড ডেভেলপমেন্টের জন্য প্রচুর পরিমাণে আয়রন লাগে, প্লাস ফিটাল বোন ডেভেলপমেন্টের জন্য প্রচুর পরিমাণে ক্যালসিয়াম লাগে। সেই ব্লাড বা সেই ক্যালসিয়ামের সোর্স হচ্ছে ম্যাটারনাল বোন ম্যারো বা ম্যাটারনাল যেই স্কেলেটাল পার্টস গুলো আছে সেখান থেকে। তো সেখান থেকে মানে ফিটাল সার্কুলেশনে গিয়ে গিয়ে ফিটাসের গ্রোথটা হচ্ছে। সো ম্যাটারনাল সার্কুলেশনে অনেক, মানে ম্যাটারনাল বডিতে অনেক ডেফিসিয়েন্সি হয়ে যায়, ঠিক আছে? সেই ম্যাটারনাল ডেফিসিয়েন্সিটাকে ফিল আপ করার জন্যই মাকে আয়রন বা ক্যালসিয়াম খেতে দেওয়া হয়। এমন না যে মা যে আয়রন বা ক্যালসিয়ামটা খাচ্ছে সেটা ডিরেক্ট বাচ্চার এখানে যাচ্ছে, বাচ্চা পাচ্ছে ম্যাটারনাল বডি থেকে। আর ম্যাটারনাল বডিতে যেই ডেফিসিয়েন্সি গুলা হচ্ছে সেগুলা ফিল আপ করতে হচ্ছে গিয়ে তোমার এসব আমরা যে এক্সট্রা নিউট্রিশন সাপ্লিমেন্ট দিচ্ছি সেখান থেকে। আচ্ছা, বুঝছি ম্যাম। আচ্ছা, এই ডেভেলপমেন্ট, বোনস কখন ডেভেলপ হচ্ছে বা কিডনি কখন ডেভেলপ হচ্ছে, এই জিনিসগুলো এমব্রায়োলজিতে আরো বেশি ডিটেইল বা আরেকটু ভালো করে তোমরা পড়বা বা বুঝবা, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে কি প্রেগনেন্সির যে প্লাসেন্টা আমরা এতক্ষণ বলতেছিলাম, সেই প্লাসেন্টার আরেকটা মেইন কাজ হচ্ছে হরমোন সিক্রেশন করা, ঠিক আছে? এই হরমোন গুলাও মেজর রোল প্লে করে। কি কি হরমোন রিলিজ করে প্লাসেন্টা? নাম্বার 1 হচ্ছে হিউম্যান কোরিয়নিক গনাডোট্রপিন হরমোন, তারপর হচ্ছে ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, হিউম্যান কোরিয়নিক সোমাটোমেমোট্রপিন, আর হচ্ছে রিল্যাক্সিন।
তো হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন হরমোনের নাম তো শুনছো তাই না? এটা কোত্থেকে আসে বলছিলাম বোধহয় এর আগের প্লাসেন্টা ক্লাসে। থেকে। প্লাসেন্টা থেকে তো অবশ্যই আসে। প্লাসেন্টা ডেভেলপ হওয়ার আগেও এটা আসে ট্রফোব্লাস্ট থেকে, ঠিক আছে? এইটা মেইনলি কি করে? কন্টিনিউশন অফ corpus প্রেগন্যান্সি luteum কে in the যে দেন আর কি, নষ্ট দিয়ে না। নষ্ট হইতে দেয় না, মেইনলি কন্টিনিউশন অফ প্রেগন্যান্সি করে। তো প্রেগন্যান্সি টেস্টের নাম শুনেছো? জি ম্যাম, জি ম্যাম। এটা দিয়ে হিউম্যান করনিক গনোট্রপিন। হ্যাঁ, প্রেগন্যান্সি টেস্ট মানে একটা উইমেনের ক্ষেত্রে বিফোর প্রেগন্যান্সি আফটার প্রেগন্যান্সি সবচেয়ে বড় হরমোনাল চেঞ্জ হচ্ছে এই হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিক হরমোন। বিফোর প্রেগন্যান্সি যেটা অলমোস্ট জিরো থাকে, বাট আফটার ফার্টিলাইজেশনের বলা হয়ে থাকে 8 to 9 days এর মধ্যে এটা অনেক বেড়ে যায়। এটা ব্লাডে বাড়ে, ব্লাডে বাড়ার সাথে সাথে ইউরিনারি এক্সক্রিশনও আছে এই হরমোনটার। তো একটা উইমেন কি প্রেগনেন্ট না সেটা জানার জন্য আমরা যে প্রেগন্যান্সি টেস্টটা করি সেটা ব্লাডেও করা যায় আবার ইউরিনেও করা যায়। আফটার ফার্টিলাইজেশনের 8 to 9 days এর মধ্যেই ব্লাডে পাওয়া যায়, আর বলা হয়ে থাকে 10 to 14 days এর মধ্যে ইউরিনে পাওয়া যায়। এটার প্রিন্সিপাল কি বলতে পারবে? এই প্রেগন্যান্সি টেস্টের প্রিন্সিপাল প্রেগন্যান্সি টেস্টের প্রিন্সিপাল সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে? আচ্ছা, আপনি বলে দেন। অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশনের আগে পড়েছো না তোমরা ব্লাড গ্রুপিং এ গিয়ে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন, জি ব্লাড ম্যাম। গ্রুপিং বা অ্যান্টিবডি ফর্মেশন। প্রেগন্যান্সি টেস্টের ইয়েটাও প্রিন্সিপালটাও আসলে এইটাই, ঠিক আছে? আমরা এখানে অ্যান্টিজেন ডিটেক্ট করি। এখানে আমাদের অ্যান্টিজেনটাকে হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিক হরমোন, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের অ্যান্টিজেন। তো এটা হচ্ছে আমাদের হিউম্যান ব্লাডে থাকে অথবা ইউরিনে থাকে। এটার এগেইনস্টে একটা অ্যান্টিবডি বানাই, সেটা কমার্শিয়ালি অ্যাভেলেবল করা হয়, স্ট্রিপে পাওয়া যায়, ঠিক আছে? তো সেই স্ট্রিপে যখন ব্লাড দেয়া হয় অথবা ইউরিন দেয়া হয় তখন আমাদের নোন অ্যান্টিবডি, আমরা কিন্তু জানি না অ্যান্টিজেন আছে কি নাই, ঠিক আছে? আমরা জানতে চাই যে অ্যান্টিজেন আছে কি নাই। আমরা কি জানি কি আছে? আমরা জানি আমাদের স্ট্রিপের মধ্যে অ্যান্টিবডি আছে, সেটাকে বলা হচ্ছে নোন অ্যান্টিবডি। সেই নোন অ্যান্টিবডির সাথে যখন আননোন অ্যান্টিজেন রিঅ্যাকশন করবে তখন আমরা কনফার্ম হব যে অ্যান্টিজেন ছিল, ব্লাডে বা ইউরিন স্যাম্পলে অ্যান্টিজেন ছিল, সে কারণে রিঅ্যাকশনটা হয়েছে। আর যদি রিঅ্যাকশন না করে তাহলে বুঝবো ব্লাডে বা ইউরিন স্যাম্পলে কোনো অ্যান্টিজেন ছিল না। তো অ্যান্টিজেন থাকা মানে কি? হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিক হরমোন আছে মানে কি? মানে হচ্ছে ফার্টিলাইজেশন হয়ে ট্রফোব্লাস্ট সেলও ডেভেলপমেন্ট হয়ে গেছে, তার মানে উইমেনটা প্রেগন্যান্ট। কথা কি বোঝা গেছে? তোমাদের মনে হয় রিটেনে আসে এই কোশ্চেনটা, হ্যাঁ? প্রিন্সিপাল অফ প্রেগন্যান্সি টেস্ট বোঝা গেছে? না বুঝলে কি বুঝো নাই বলো, তাহলে সেটা আমি আবার বলতে পারবো। জি ম্যাডাম, বুঝছি। বুঝছি ম্যাম। আচ্ছা, আরেকবার বললে ভালো হয়। প্রেগন্যান্সি টেস্টের প্রিন্সিপাল হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন। অ্যান্টিজেনটা কি? ব্লাডে অথবা ইউরিন স্যাম্পলে থাকা হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিক হরমোন। আমরা জানি না যে উইমেনটা প্রেগনেন্ট হয়েছে কি হয় নাই। যদি হয়ে থাকে তাহলে তার ব্লাড বা ইউরিন স্যাম্পলে হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিক হরমোন থাকবে বা অনেক বেশি থাকবে। আর যদি সে প্রেগনেন্ট না হয়ে থাকে তাহলে থাকবে না। তাহলে এটা আমাদের আননোন অ্যান্টিজেন, আমরা জানি না আমাদের স্যাম্পলের মধ্যে অ্যান্টিজেন আছে কি নাই, আমরা জানি না। আর আমরা কমার্শিয়ালি মানে বাজারে বা দোকানে যে প্রেগন্যান্সি স্ট্রিপ গুলা পাওয়া যায় সেগুলো হচ্ছে আমার নোন অ্যান্টিবডি, মানে প্রিভিয়াসলি ল্যাবের মধ্যে আমরা
ওই হিউম্যান কোনিক গনোট্রপিক হরমোন যেটা আছে ওইটার এগেইনস্টে একটা অ্যান্টিবডি ফর্ম করে রাখছিলাম। সেটাকে এখন আমি প্যাকেটজাত করে দোকানে বিক্রি করি বা বাজারে বিক্রি করি। তাহলে সেটা হচ্ছে গিয়ে আমার নোন অ্যান্টিবডি। আর নোন অ্যান্টিবডির মধ্যে আমি যদি স্যাম্পল দেই, স্যাম্পল মানে কি হয় ব্লাড অথবা ইউরিন যদি দেই, আর যদি রিয়াকশন হয় তাহলে আমি বলতে পারবো যে তাহলে ওটার মধ্যে অ্যান্টিজেন ছিল। আর অ্যান্টিজেন ছিল মানে সে প্রেগনেন্ট। আর যদি রিয়াকশন না হয় তার মানে কোনো অ্যান্টিজেন ছিল না, তার মানে সে প্রেগনেন্ট ছিল না। ঠিক আছে? এখন এই হিউম্যান কোনিক Yes, ma'am. গনোট্রপিক হরমোনটা তোমাদের শর্ট নোট আসে, হ্যাঁ, হিউম্যান কোনিক গনোট্রপিক হরমোন সেটা কি? এটা একটা গ্লাইকোপ্রোটিন, মলিকিউলার ওয়েট কত। আর এই যে হিউম্যান কোনিক গনোট্রপিক হরমোনের যে ক্যারেক্টার বা স্ট্রাকচার সেটা অনেকটা লিউটিনাইজিং হরমোনের মতো। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবা। তোমাদের অনেক সময় পাইবাতে জিজ্ঞেস করে যে এটা আরেকটা কোন হরমোনের সাথে ওর সিমিলারিটি আছে, তখন তোমাদের বলতে হবে লিউটিনাইজিং হরমোনের সাথে ওর সিমিলারিটি আছে। আচ্ছা, কোত্থেকে সিক্রেটেড হয়? সিনসাইটাল ট্রফোব্লাস্ট সেল থেকে হয়। ব্লাডে মেজার করা যায় 8 to 9 days আফটার ওভুলেশন। আর হচ্ছে আচ্ছা সরি 8 to 9 days আফটার ওভুলেশন। হ্যাঁ, আমি বোধহয় ফার্টিলাইজেশন বলছিলাম, তাই না? এটা হবে 8 to 9 days আফটার ওভুলেশন। আর এটা ম্যাক্সিমাম থাকে হচ্ছে 10 to 12 weeks of pregnancy, যেটাকে বলা হয় ফার্স্ট ট্রাইমেস্টার অফ প্রেগনেন্সি। প্রেগনেন্সির 9 মাসকে 3 ভাগে ভাগ করা হয়, প্রথম 3 মাস, মধ্যের 3 মাস, শেষের 3 মাস। ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টার। ঠিক আছে, তো এই হিউম্যান কোনিক গনোট্রপিক হরমোনটা ফার্স্ট ট্রাইমেস্টারে অনেক বেশি থাকে, আর হচ্ছে এটা আস্তে আস্তে ডিক্রিজ করে যায়, তারপরে 16 to 12 উইকসে গিয়ে এটা কমে যায়। এই হরমোনটার সাথে একটা প্রেগন্যান্সির সিমটমের অনেক রিলেশন আছে। ওই যে তোমরা সিনেমা নাটকে দেখো না যে নায়িকা হঠাৎ করে বমি করা শুরু করে দেয়, এটাকে বলা হয় হচ্ছে গিয়ে মর্নিং সিকনেস। হ্যাঁ, এই হিউম্যান কোনিক গনোট্রপিন হরমোনটা যখন অনেক বেশি বেড়ে যায় তখন এই মর্নিং সিকনেসটা দেখা দেয়। দেখা যায় যে সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই খুব বড় ধরনের নশিয়া হয়, মানে বমি বমি ভাব লাগে বা ভমিটিংও হয় অনেকের। এটা একটা ইম্পর্টেন্ট প্রেগনেন্সি সিমটম। এটা কেন হয়? ওই যে ফার্স্ট ট্রাইমেস্টারে এটা অনেক হরমোনটা অনেক বেড়ে যায় সেজন্য হয়। তারপরে আস্তে আস্তে এই সিমটমটা সাবসাইড করে যায়। কেন? ওই হরমোনটা আস্তে আস্তে বডি থেকে কমে যায় সেই জন্য। তোমরা যখন গাইনি ম্যাম শুধু পড়বা তখন সকালে হ্যালো হ্যাঁ ম্যাম শুধু সকালে ঘুম থেকে ওঠার পর এরকম মানে পেশেন্ট ইয়া করে, মানে ম্যাম ঘুমাতে যাওয়ার আগেও আমি মানে এরকম দেখছি, মানে সে নশিয়া ফিল করতেছে। হ্যাঁ, শুধু ঘুমাতে যাওয়ার আগে না, সারাদিনও করে। হ্যাঁ, এটাকে বলে হাইপারেমিসিস গ্র্যাভিডেরাম। যেমন আমার যখন প্রেগনেন্সি ছিল তখন আমি আমার বিছানার পাশে একটা বালতি নিয়ে থাকতাম, আমি 15 মিনিট পর পর বমি করতাম। পেটে যখন কিছু থাকতো না তখন দেখা যেত যে পানি বের হচ্ছে, পানির পর ব্লাড বের হচ্ছে। এটা মানে ভ্যারি করে। হ্যাঁ, নর্মালি হচ্ছে এর মর্নিং সিকনেসটা হয়। আর যাদের যাদের হরমোন অনেক বেশি থাকে বা অন্যান্য অনেক বেশি সাইকোলজিক্যাল ফ্যাক্টরও কাজ করে, সেটাকে তখন বলে হাইপারেমিসিস গ্র্যাভিডেরাম। তখন তার সারাদিনও থাকতে পারে এবং সেটা কারো কারো ক্ষেত্রে এতই সিভিয়ার হয় যে তাকে হসপিটালাইজও করতে হয়। আচ্ছা, যাই হোক, এটা পার্সন টু পার্সন। হ্যাঁ হ্যাঁ, 8 to 9 days after ovulation বলছে, এটা তো ফার্টিলাইজেশনের পরে না? হিউম্যান কোনিক গনোট্রপিন এটা সিক্রেট হবে? না, সিক্রেট তো হবে অবশ্যই ফার্টিলাইজেশনের পরে, কিন্তু এটার হিসাবটা হচ্ছে ওভুলেশনের পরে। হ্যাঁ, ওভুলেশনের তো 24 আওয়ারের মধ্যেই ফার্টিলাইজেশন হয়ে যায়, তাই না? জি, আচ্ছা বুঝছি। হ্যাঁ, কাউন্টিংটা ওরা করতেছে ওভুলেশনের 8 to 9 ডেজ পরে। আর নশিয়াটা কি ফার্টিলাইজেশন যখন হবে এরপর থেকেই মানে হচ্ছে নশিয়া? ফার্টিলাইজেশনের পর ওই যে হরমোন লেভেলটা বাড়তে হবে। হ্যাঁ, ওই যে হরমোন লেভেলটা যদি আমরা বলি ওভুলেশনের 8 থেকে 9 দিন পরে যাবে, ওই হরমোনটা মানে আগে তো ট্রফোব্লাস্ট ফর্ম হইতে হবে, সেখান থেকে আগে তো হিউম্যান কোনিক গনোট্রপিক হরমোনটা আসতে হবে। সে আসলে তখন আর কি নশিয়াটা শুরু হবে। ওর ও হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম হয় হচ্ছে 10 to 12 উইকসে।
শুরুর দিকে খুব একটা থাকে না, আস্তে আস্তে বাড়ে, 15 দিনে বাড়তে পারে, বা সেটা প্রথম মাসে গিয়ে 30 ডেজে গিয়ে বাড়তে পারে। যখন সে অনেক মানে তাকে যদি আমি গ্রাফিক্যালি দেখাই, সেখানে একটা ইয়ে হবে, ওয়েভ হবে, সার্জ হবে, সেই সার্জের টিপে পৌঁছাইতে তার যতদিন লাগে ততদিন পর্যন্ত নসিয়াটা থাকতে পারে। মানে একদম ফার্টিলাইজেশন হয়ে গেলেই যে নসিয়া শুরু হয়ে যাবে, নট লাইক দিস। আগে হরমোনটা আসতে হবে ব্লাডে, মানে হরমোনটা ব্লাডে আসার সাথে সাথেই কিন্তু আমি তাকে ব্লাডে ডিটেক্ট করতে পারবো, কিন্তু তার মানে এই না যে তখন তার কনসেন্ট্রেশন এত বেশি যে সে মানে দ্যাট ক্যান কজ ভমিটিং বা নসিয়া। এটার এক্সাক্ট কোনো মেজারিং নাই, পার্সন টু পার্সন ভ্যারি করতে পারে। আচ্ছা, এবার ফাংশন, হ্যাঁ, হিউম্যান কনিগনোরপি হরমোনের ফাংশন। ওই তোমরা তো আগেই পড়ছো, এটা প্রিভেন্ট ইনভলিউশন অফ কর্পাস লিটিয়াম করে, তারপরে এটা কর্পাস লিটিয়াম থেকে লার্জ অ্যামাউন্ট অফ প্রজেস্টেরন আর ইস্ট্রোজেন সিক্রেট করতে হেল্প করে। দেখো আমরা যখন মেনস্ট্রুয়াল সাইকেল পড়ছি বা এর আগে বিফোর প্রেগন্যান্সি আমরা পড়ছি, তখন আমরা সব সময় বলতাম ইস্ট্রোজেন প্রজেস্টেরন, কিন্তু আফটার প্রেগন্যান্সি কথাটা হয়ে যাচ্ছে কি প্রজেস্টেরন ইস্ট্রোজেন। কেন? কারণ ম্যাম কর্পাস লুটিয়াম ম্যাম তখন বেশি প্রজেস্টেরন পরিমাণ বেশি সিক্রেট হয় এস্ট্রোজেনের প্রপোর্শনে। হ্যাঁ, ইস্ট্রোজেনের চেয়ে প্রজেস্টেরন হচ্ছে হরমোন অফ প্রেগন্যান্সি, প্রজেস্টেরনটাই বেশি সিক্রেট হয় আফটার ফর্মেশন, মানে আফটার ওভুলেশন প্রজেস্টেরনটাই বেশি হয়, আর এই প্রজেস্টেরনটাই প্রেগন্যান্সিকে কন্টিনিউ করে, এটাকে বলা হয় হরমোন অফ প্রেগন্যান্সি। আচ্ছা, হিউম্যান কর্নিক গনোট্রপিক হরমোনের আরেকটা কাজ হচ্ছে মেল ফিটাসের ক্ষেত্রে টেস্টোস্টেরন প্রোডাকশন করা। আচ্ছা, প্লাসেন্টা আরো কি সিক্রেট করে? ইস্ট্রোজেন সিক্রেট করে। এই ইস্ট্রোজেনটা কি করে? সে নর্মাল ফিমেল বডিতে যেরকম কাজ করতো, প্রেগনেন্ট ফিমেল বডিতেও সেরকম কাজ করে, আরেকটু বেশি করে। কি করে? এনলার্জমেন্ট অফ মাদার্স ইউটেরাস করে, এনলার্জমেন্ট অফ মাদার্স ব্রেস্ট করে, গ্রোথ অফ ব্রেস্ট আগের মতোই ডাক্টাল গ্রোথ, এনলার্জমেন্ট অফ মাদার্স ফিমেল এক্সটার্নাল জেনিটালিয়া করে, আর রিল্যাক্সেশন অফ পেলভিক লিগামেন্ট অফ দ্য মাদার। এই লিগামেন্টের রিল্যাক্সেশনের দরকার কেন? আমরা ম্যাম ওই যে পার্চুরেশনের ক্ষেত্রে ম্যাম স্পেস বাড়ায়, তাহলে ইজি হয়। হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে কি, আমরা অ্যানাটমিতে পড়েছি না যে আমাদের ইউটেরাসটা বিভিন্ন লিগামেন্ট দিয়ে সাসপেন্ডেড থাকছে, বা আমাদের জেনিটালিয়া যেগুলো আছে এগুলো বিভিন্ন লিগামেন্ট দিয়ে বনি অ্যাটাচমেন্ট বা ভিসেরাল অ্যাটাচমেন্টে সাসপেন্ডেড থাকে, তাই না? তো এগুলো মোটামুটি সবাই টাইট, কিন্তু যখন ফিটাসটা বড় হয়, ইউটেরাসটা বড় হয়, তখনও যদি লিগামেন্ট গুলো সেম কন্ডিশনে থাকে তখন সেগুলো ছিঁড়ে যেতে পারে। এই কারণে এই লিগামেন্ট গুলার লুজেনিং খুব ইম্পর্টেন্ট। লুজেনিং না করলে তখন ইউটেরাস বড় হতে পারবে না, বা মানে কি বলবো, সেখানে স্ট্রাকচারাল ড্যামেজ হবে। আচ্ছা, সিক্রেট করে প্রজেস্টেরন। এই প্রজেস্টেরন গুলা কি করবে? Decidual cell to develop in the uterine endometrium. These cells play an important role in the nutrition of the early embryo. এরা progesterone কি করতেছে? এন্ডোমেট্রিয়াল টিস্যু গ্রোথ করতেছে, সেল গ্রোথ করতেছে, যেগুলোকে আমরা এখন বলতেছি ডেসিডুয়াল সেল। আর কি করে? ডিক্রিজ দ্য কন্ট্রাক্টিলিটি অফ দ্য প্রেগনেন্ট ইউটেরাস, দাস প্রিভেন্টিং ইউটেরাইন কন্ট্রাকশন ফ্রম কজিং স্পন্টেনিয়াস অ্যাবর্শন। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। দেখো, প্রজেস্টেরন কি করে? ইউটেরাসের কন্ট্রাকশনটাকে প্রিভেন্ট করে। আর ইস্ট্রোজেন কি করে? কন্ট্রাকশন বাড়ায়। বাড়ায়, হ্যাঁ, ইস্ট্রোজেন কিন্তু কন্ট্রাকশন বাড়ায়। এই কারণে তোমার এট দ্য বিগিনিং অফ প্রেগনেন্সির শুরুর দিকে প্রজেস্টেরন হরমোনের সিক্রেশনটা বেশি ইন কম্পারিজন টু ইস্ট্রোজেন। সেম জিনিসটা কিন্তু চলতে থাকে আপ টু 28 থেকে 30 সপ্তাহ পর্যন্ত। এই 28-30 সপ্তাহ পরে গিয়ে কিন্তু আবার প্রজেস্টেরনের সিক্রেশনটা ফল করে ইস্ট্রোজেনের সিক্রেশনটা বেড়ে যায়। সেই ইস্ট্রোজেনের সিক্রেশন বাড়ার কারণে সে কিন্তু আবার ইউটেরাসের কন্ট্রাকশনটাকে ফেসিলেট করে। তখন ইউটেরাসের কন্ট্রাকশন হয়ে কিন্তু আস্তে আস্তে পার্চুরেশনের দিকে
প্রোগ্রেস করে প্রেগনেন্সিটা। মানে জিনিসটা অনেক ইন্টারেস্টিং না? মানে যখন আমার প্রেগনেন্সিটাকে কন্টিনিউ করা দরকার তখন ঠিকই প্রজেস্টেরন সিক্রেশন বেশি হচ্ছে, আবার যখন প্রেগনেন্সিটাকে আমার এন্ড করা দরকার তখন কিন্তু আবার ঠিকই ইস্ট্রোজেন সিক্রেশনটা বেশি হচ্ছে। এই জিনিসটা মনে রাখবা, হ্যাঁ? প্রজেস্টেরন যে ইউটেরাসের কন্ট্রাকশনটাকে প্রিভেন্ট করে। তোমার এখানে আচ্ছা ঠিক আছে, পরে contributes to the development of conceptus even before implantation. মানে বলতেছে ইমপ্লান্টেশন হওয়ার আগেও প্রজেস্টেরন যে কনসেপ্ট প্রোডাক্টের ডেভেলপমেন্ট করে। এই প্রজেস্টেরনের সোর্স কি বিফোর ইমপ্লান্টেশন? সোর্স অফ প্রজেস্টেরন কর্পাস লুটিয়াম। corpus luteum. Very good. Progesterone affects cell cleavage in the early developing embryo and progesterone secreted during pregnancy as estrogen prepare the mother breast for lactation. আচ্ছা যাই হোক এইগুলো একটু পড়ে নিও। আচ্ছা এরপর হচ্ছে হিউম্যান সোমাটো কোরিয়নিক সোমাটোম্যামোট্রপিন। এই হরমোনটাও প্লাসেন্টা থেকে রিলিজ হয়, এটা একটা প্রোটিন হরমোন, আর এটার আরেকটা নাম হচ্ছে হিউম্যান প্লাসেন্টাল ল্যাকটোজেন। এই হিউম্যান প্লাসেন্টাল ল্যাকটোজেন নামকরণ করা হয়েছে কেন? কারণ ধারণা করা হতো এই হিউম্যান কোরিয়নিক ম্যামোট্রপিন হরমোনের জন্যই উইমেন ম্যামারি গ্ল্যান্ডে প্রথম মিল্ক সিক্রেশনটা স্টার্ট হয়। যদিও এগুলো এক্সপেরিমেন্টাল এনিমেলে দেখা গেছে যে হিউম্যান কোরিয়নিক সোমাটোম্যামোট্রপিন হরমোনের মিল্ক প্রোডাকশনের রোল অনেক বেশি, কিন্তু বিভিন্ন এক্সপেরিমেন্ট করে দেখা গেছে যে হিউম্যানের ক্ষেত্রে মিল্ক প্রোডাকশনে এই হরমোনটার রোল অতটা ইম্পর্টেন্ট বা সিগনিফিকেন্ট না। আচ্ছা এটা হচ্ছে গিয়ে প্লাসেন্টা সিক্রেট করে আফটার 5th উইক অফ প্রেগন্যান্সি। এটার ফাংশন কি? This hormone causes decreased insulin sensitivity and decreased utilization of glucose in the mother. মানে ওই যে তোমাদেরকে একটু আগে বলছিলাম না যে ম্যাটারনাল ডায়াবেটিস ডেভেলপ করে, তখন যে বলছিলাম না ইনসুলিনের সেনসিটিভিটি কমে যায়। সেই ইনসুলিনের সেনসিটিভিটি কমে যাওয়ার একটা কারণ হচ্ছে হিউম্যান কোরিয়নিক সোমাটোম্যামোট্রপিন হরমোন। এই হরমোনটা গিয়ে ইনসুলিনের সেনসিটিভিটি কমায় দেয়। আর কি করে? প্রমোট দ্য রিলিজ অফ ফ্রি ফ্যাটি অ্যাসিড ফ্রম দ্য ফ্যাট স্টোর অফ দ্য মাদার। মায়ের এখান থেকে যেহেতু মায়ের গ্লুকোজ সব ইউটিলাইজ করে ফেলে কে? ফিটাস, সেই জন্য মার এনার্জি সোর্স বাড়ায় কিভাবে? ফ্যাটি অ্যাসিড গুলাকে ভেঙে। আর কি করে? ফরমেশন অফ প্রোটিন টিস্যু অ্যাজ গ্রোথ হরমোন, মানে সে ফিটাসের প্রোটিন টিস্যু গ্রোথ করে, অথবা মানে ম্যাটারনাল অথবা ফিটাল সার্কুলেশনে বা ফিটাল বডিতে নতুন নতুন টিস্যু গ্রোথ করে। নর্মাল হিউম্যান বডিতে গ্রোথ ফ্যাক্টর যেভাবে কাজ করে, ফিটাসের ক্ষেত্রে হিউম্যান কোরিয়নিক সোমাটোম্যামোট্রপিন হরমোনও সেই একইভাবে কাজ করে। তো তোমাদের এখানে দুইটা জিনিস মনে রাখবা, সেটা কি কি বলছিলাম? হিউম্যান কোরিয়নিক গনাডোট্রপিন হরমোনের সাথে কার সিমিলারিটি আছে? লিউটিনাইজিং হরমোনের। আর এইদিকে যদি জিজ্ঞেস করে সোমাটো ম্যামোট্রপিন হরমোনের আরেকটা নাম কি, তখন প্লাসেন্টাল ল্যাকটোজেন বলতে হবে। আর এটা কার মতো কাজ করে যদি জিজ্ঞেস করে তখন বলতে হবে গ্রোথ হরমোনের মতো। মনে থাকবে? জি ম্যাম। ওকে, এরপর হচ্ছে ফিজিওলজিক্যাল চেঞ্জ। হ্যাঁ, এতক্ষণ আমরা প্লাসেন্টার ফাংশন পড়লাম, প্লাসেন্টা থেকে কি হরমোন বের হয় সেটা বললাম, হরমোনাল কারণে মানে সেই হরমোনগুলোর কাজ কি বা কি কি চেঞ্জ হয় সেটা পড়লাম। এখন একটু পড়বো প্রেগনেন্ট উইমেনের কি কি চেঞ্জ হয়। আচ্ছা, প্রেগনেন্সি কি কোনো ডিজিজ? না ম্যাম, ফিজিওলজিক্যাল কন্ডিশন। ইটস আ ফিজিওলজিক্যাল কন্ডিশন, নাথিং প্যাথোলজিক্যাল। ঠিক আছে, কিন্তু এটাই হচ্ছে গিয়ে সবচেয়ে সিগনিফিকেন্ট ফিজিওলজিক্যাল কন্ডিশন, যেটার কারণে হিউম্যান বডিতে হিউজ চেঞ্জ হয়, সবকিছু চেঞ্জ হয়ে যায়। তার কি বলবো, ব্লাড সার্কুলেশনে চেঞ্জ হয়, তার রেসপিরেশনে চেঞ্জ হয়, তার কিডনি ফাংশনে চেঞ্জ হয়, তারপরে তার এক্সটার্নাল অ্যাপিয়ারেন্সে চেঞ্জ হয়, ইন্টারনাল অ্যাপিয়ারেন্সে চেঞ্জ হয়, সাইকোলজিক্যাল চেঞ্জ হয়, সবই হয়। হ্যাঁ, তো তোমাদেরকে সবগুলো একটু একটু করে জানবা। পরীক্ষায় তোমাদেরকে ভাইভাতে তোমাদের জন্য কার্ড কোয়েশ্চেন থাকে। হ্যাঁ, ওয়েট গেইন ইন প্রেগনেন্ট উইমেন, যে একটা প্রেগনেন্ট উইমেন কতখানি ওয়েট গেইন করে
সেটা কোথায় কোথায় করে, তখন এই হিসাবটা তোমাদের বইয়ে সুন্দর করে আছে, এটা একটু তোমাদেরকে বলতে হবে। হ্যাঁ, এভারেজ ওয়েট গেইনটা হচ্ছে 25 to 35 পাউন্ড, এর মধ্যে ফিটাসের ওয়েট হচ্ছে 8 পাউন্ড, অ্যামনিওটিক ফ্লুইড প্লাসেন্টা ফিটাল মেমব্রেনের ওয়েট হচ্ছে 4 পাউন্ড, ইউটেরাসের নর্মাল ইউটেরাস থেকে প্রেগন্যান্ট ইউটেরাসের ওয়েট প্রায় 3 পাউন্ড পর্যন্ত বাড়ে, ব্রেস্টে যায় আরো 2 পাউন্ড, আর বাকি 5 পাউন্ড কই যায়, এক্সট্রা ফ্লুইড, তারপরে ব্লাড, এক্সট্রা সেলুলার ফ্লুইড, হ্যানত্যান এখানে গিয়ে আরো কিছু অ্যাড হয়। প্রেগনেন্সিতে ম্যাটারনাল ব্লাড সার্কুলেশনের কি হয়, হিমোডাইলুশন হয়। হ্যাঁ, মানে প্রচুর পরিমাণ ফ্লুইড যায় ম্যাটারনাল, আমরা কি বলি হিউম্যান বডিতে ব্লাড আছে কত লিটার, 5 to 6 লিটার। 5 to 6 5 to 6 লিটার। হ্যাঁ, এভারেজ 5 লিটারই আমরা বলি। তো ম্যাটারনাল সার্কুলেশনে এই যে অ্যামনিওটিক ফ্লুইড বা টিস্যু এক্সুডেশন বা প্লাজমা লেভেলটা বেড়ে হিমোডাইলুশন হয়, তখন সেটা 7 লিটার পর্যন্ত হইতে পারে, 7 to 8 লিটার পর্যন্ত হয়ে যায়। এগুলো সবাই মিলে শেষ পর্যন্ত উইমেনের ওয়েট অনেক বাড়ায় দেয়। আর এই চার্টটা বা এই হিসাবটা তোমাদের পরীক্ষায় আসে, একটু মনোযোগ দিয়ে পড়ো বা জিজ্ঞেস করলে যেন বলতে পারো। ম্যাম এরপর ডেলিভারি করতে ঠিক হয়ে যাবে না? হ্যাঁ, ডেলিভারি যখন হবে তখন এই যে ফিটাসটা বের হয়ে গেল মানে 8 পাউন্ড চলে গেল, প্লাসেন্টা বের হয়ে গেল মানে 4 পাউন্ড চলে গেল, তারপরে হচ্ছে যে এক্সট্রা ফ্লুইডটা হয়েছিল সেটাও ইউরিন দিয়ে বের হয়ে যাবে, আর হরমোনাল ইফেক্টের কারণে যে ওয়েট গেইনটা হয়েছে সেটা আস্তে আস্তে ফুড হ্যাবিট বা এক্সারসাইজ করে আস্তে আস্তে কমাইতে হবে, এই আর কি। আচ্ছা, এরপর হচ্ছে নিউট্রিশন, মায়ের খাবারের দিকে খুব খেয়াল রাখতে হবে। ওই যে তোমরা একটু আগে বলতেছিলে না আয়রন দেয়া হয়, ক্যালসিয়াম দেয়া হয়, তো মেজর যে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি গুলা দেখা যায় ডিউরিং প্রেগনেন্সি, সেগুলো হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি দেখা যায়, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি দেখা যায়, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি দেখা যায়, ভিটামিন কে ডেফিসিয়েন্সি দেখা যায়। কেন? কারণ যে ফিটাল ডেভেলপমেন্টের জন্য ফিটাল ব্লাড লাগে, ফিটাল ব্লাডের ডেভেলপমেন্টের জন্য আয়রন ডেফিসিয়েন্সি হয়, ফিটাল বোনস ডেভেলপমেন্টের জন্য ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হয়, সেম ভাবে ভিটামিন ডিও লাগে বোন ডেভেলপমেন্টের জন্য। আর ভিটামিন কে কি কাজ করে? রক্ত ব্লাড জমা- ক্লটিং। ক্লটিং ফ্যাক্টর। হ্যাঁ, ক্লটিং ফ্যাক্টর সিনথেসিসের জন্য ভিটামিন কে একটা এসেনশিয়াল ফ্যাক্টর। এটা হচ্ছে গিয়ে নিউট্রিশন ডিউরিং প্রেগন্যান্সি। আরেকটা জিনিস সেটা হচ্ছে ফিটোপ্লাসেন্টাল ইউনিট। হ্যাঁ, ফিটোপ্লাসেন্টাল ইউনিট জিনিসটা কি? ম্যাম গাইডে একটা জিনিস পেয়েছিলাম ম্যাম, প্রিক্লাম্পসিয়া আর এক্লাম্পসিয়া ম্যাম, এগুলা কি? প্রিএক্লাম্পসিয়া হচ্ছে মানে একটা কন্ডিশন, হ্যাঁ, ডিউরিং প্রেগন্যান্সি যখন প্রেসার বেড়ে যায়। আচ্ছা বলি তোমাদেরকে, সেটা হচ্ছে খিচুনি, নামটা শুনছো? খিচুনি? ইয়েস ম্যাম। হ্যাঁ, প্রেগনেন্ট উইমেনদের যদি ব্লাড প্রেসার, এই যে বললাম না ওর হিমোডাইলুশন হয়, ব্লাড ভলিউম অনেক বেড়ে যায় ডিউরিং প্রেগনেন্সি, এই ব্লাড ভলিউম বেড়ে যাওয়ার কারণে তারপর হরমোনাল ফ্যাক্টরের কারণে অনেক উইমেনদের হাই ব্লাড প্রেসার হয়ে খিঁচুনি হয়, তারপর তাদের ইউরিন দিয়ে অনেক বেশি প্রোটিন লুজ হয়। হ্যাঁ, এই যে প্লাজমা প্রোটিন গুলো আছে এগুলো অনেক বেশি লুজ হয়, তখন বেডসাইড ইউরিনের টেস্ট যখন করে, হিট কোয়াগুলেশন টেস্ট, তখন দেখা যায় যে ইউরিনটা কমপ্লিটলি সাদা হয়ে যায়। এই হিট কোয়াগুলেশন টেস্ট তখন আমরা সেটাকে বলি 4+ পজিটিভ। তো এগুলা হচ্ছে গিয়ে এক্লাম্পসিয়া। তাহলে এক্লাম্পসিয়া কখন বলবো? যদি ব্লাড প্রেসার বাড়ে, যদি খিঁচুনি থাকে, যদি ইউরিনে প্রচুর পরিমাণ প্রোটিন লস হয়, ঠিক আছে, তখন সেটাকে আমরা কি বলি? এক্লাম্পসিয়া। আর যদি খিঁচুনিটা না হয়, কনভালশন যেটাকে বলে, সেটা যদি না হয় কিন্তু যদি ব্লাড প্রেসারটা বেশি থাকে, ইউরিনে যদি প্রোটিন কনসেন্ট্রেশনটা বেশি থাকে এবং আরো কিছু কন্ডিশনকে যদি থাকে,
তাহলে সেটাকে আমরা বলি প্রি এক্লাম্পসিয়া। মানে হচ্ছে এক্লাম্পসিয়া কি সেটা বুঝো, সেই এক্লাম্পসিয়ার সব ক্রাইটেরিয়া গুলোই থাকবে, কিন্তু শুধুমাত্র যদি কনভালসিভ স্টেজে না পৌঁছায় তখন সেটাকে আমরা বলি প্রি এক্লাম্পসিয়া। এটা প্রেগনেন্ট উইমেনের জন্য খুবই লাইফ থ্রেটেনিং একটা কন্ডিশন, প্লাস ফিটাসের জন্য। যদি প্রি এক্লাম্পসিয়া নিয়ে কেউ আসে তখন তাদেরকে সাধারণত আমরা হসপিটালাইজ করি, তারপরে হচ্ছে গিয়ে ব্লাড প্রেশার কমানোর জন্য বা খিঁচুনি যেন না হয় সেই জন্য ম্যাগনেসিয়াম সালফেট ইউজ করি। বিভিন্ন ধরনের থেরাপি দিয়ে আমরা প্রি এক্লাম্পসিয়াটাকে যদি কন্টিনিউ করতে পারি তখন সাধারণত দেখা যায় যে আমরা প্রেগনেন্সি কন্টিনিউ করতে পারবো। কিন্তু যদি বিভিন্ন ধরনের থেরাপি দেওয়ার পরেও প্রি এক্লাম্পসিয়ার কন্ডিশন গুলা সাবসাইড না করে তখন দেখা যায় যে হয়তো পেশেন্ট এক্লাম্পসিয়াতে চলে যেতে পারে। তো তখন পেশেন্টকে বাঁচানোর জন্য আমরা কি করি, টার্মিনেশন অফ প্রেগনেন্সি করে রিমুভাল অফ ফিটাস করি, তারপরে আর কি মাকে বাঁচাই এই আর কি। তোমাদের প্রি এক্লাম্পসিয়া রিটেনে কখনো আসবে না বা ভাইভাতে কেউ জিজ্ঞেস করবে না, এগুলা কমপ্লিটলি গাইনির প্যাথোলজিক্যাল টপিক। গাইনিতে যখন 5th ইয়ারে যাবা, গাইনি পড়বা, তখন তো শুধু প্রি এক্লাম্পসিয়ার উপরেই রিটেন আসবে, ভাইভা আসবে, লং কেস হবে, শর্ট কেস হবে, প্রচুর প্রচুর পড়বা। আচ্ছা, এটা তো এখন বুঝতে পারছো যে প্রি এক্লাম্পসিয়া কি বা এক্লাম্পসিয়া কি? জি ম্যাডাম। জি ম্যাম। আচ্ছা, এরপর হচ্ছে ফিটোপ্লাসেন্টাল ইউনিট। একটু তোমরা দেখো যে স্টেরয়েড হরমোন যেগুলা আছে, হ্যাঁ, ডিউরিং প্রেগন্যান্সি তোমার ফিটাল স্টেরয়েড হরমোন সিনথেসিসের জন্য প্লাসেন্টা আর ফিটাল অ্যাড্রেনাল কর্টেক্স ওরা দুইজন একসাথে কাজ করে। হ্যাঁ, মানে একটা সিঙ্গেল ইউনিটের মতো কাজ করে। নর্মালি ফিটাল সার্কুলেশন আর হচ্ছে বা ফিটাল বডি ম্যাটার্নাল বডি থেকে প্লাসেন্টা দিয়ে আলাদা থাকে, বা ফিটাল ফাংশন মেটাবলিজম আলাদা, ম্যাটার্নাল ফাংশন মেটাবলিজম আলাদা। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মানে দুইজন পাশাপাশি কাজ করে। তো এইসব হরমোন প্রোডাকশনের ক্ষেত্রে যখন প্লাসেন্টা আর ফিটাস একসাথে কাজ করে তখন এটাকে বলা হয় ফিটোপ্লাসেন্টাল ইউনিট। এই যে এখানে দেখো, ওই যে আমরা আগেও স্টেরয়েড হরমোনের সিনথেসিসে পড়েছিলাম না, মানে কোলেস্টেরল থেকে প্রেগনেরোলন, সেখান থেকে ডাইহাইড্রোএপিএন্ডোস্টেনেডিয়ন, সেখানে 16 হাইড্রোক্সি ডিহাইড্রোএপিএন্ডোস্টেনেডিয়ন, এসব যখন হবে তখন সেটাকে ফিটাল অ্যাড্রেনাল গ্ল্যান্ডে গিয়ে হইতে হবে। সেখান থেকে আবার সে কি হবে, ইস্ট্রোজেন, মানে আলটিমেটলি কমপ্লিট ইস্ট্রোজেন হয়ে সিনথেসিস হয়ে বের হবে। মানে প্লাসেন্টা থেকে এই জিনিসগুলো যাবে ফিটাল অ্যাড্রেনাল গ্ল্যান্ডে যাবে, আবার ফিটাল অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে আবার সার্কুলেশনে যাবে। এই জিনিসগুলাই হচ্ছে মানে একসাথে যখন কাজ করবে তখন এটাকে বলা হয় ফিটোপ্লাসেন্টাল ইউনিট। তোমাদের 1 মার্কস বা 2 মার্কসের একটা কোশ্চেন আসতে পারে, রিটেনে আসে, তো তখন একটু সুন্দর করে গুছিয়ে লিখবা এই কথাগুলাই। অথবা কিছুই যদি না পারো তাহলে এই ছবিটা জ্ঞাননে আছে, একটু দেখে নিও, অথবা এই ছবিটাই যদি এঁকে দাও তাহলে অ্যাটলিস্ট 2 এর মধ্যে 2ও পেয়ে যেতে পারো, 1.5ও পেয়ে যেতে পারো, একটু দেখে নিও। হ্যাঁ, আচ্ছা ম্যাডাম, এখানে ফিটাসে ইনভলভমেন্ট যদি না হতো কর্পাস লুটিয়াম দিয়ে কি সম্ভব হতো না এস্ট্রোজেনের প্রোডাকশনটা? এটা আচ্ছা, কর্পাস লিউটিয়াম প্রেগন্যান্সিতে গিয়ে কখন ইনভলিউট করে যায়? প্রেগন্যান্সি টাইমে 3 to 4 months. 4th মান্থ, 2 to 4th মান্থ 12 উইকস। হ্যাঁ, 12 উইকসে গিয়ে কিন্তু সে আলটিমেটলি ইনভলিউট করে যায়। হ্যাঁ, তো তখন 12 উইকসে যখন চলে যায় তখন আর আমার কর্পাস লিউটিয়াম থাকে না, থাকে। না ম্যাডাম, আর তখন ওইদিকে গিয়ে সেকেন্ড ট্রাইমেস্টারে গিয়ে কিন্তু আমার ফিটাল বডির সব ধরনের অর্গান ডেভেলপমেন্ট শুরু হয়ে যায়, তাই না? কিডনি, তারপরে হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড, সবকিছু ডেভেলপমেন্ট শুরু হয়ে যায়। সো আমার কি কর্পাস লিউটিয়াম নাই, আর ওইদিকে আমার প্লাসেন্টা আছে, প্লাসেন্টা রিলিজ করতেছে। আর যখন ফিটাল গ্রোথ শুরু হচ্ছে, মানে এটা হচ্ছে কি ডেভেলপমেন্টাল একটা অনগোয়িং প্রসেস, ডেভেলপমেন্টাল প্রসেস, যেখানে তোমার ফিটাল অ্যাড্রেনাল গ্ল্যান্ড অ্যাক্টিভ হইতে হবে না,
আফটার বার্থ সে প্লাসেন্টাকে কই পাবে, সে হরমোনাল সাপোর্ট কই পাবে, তাকেও তো ফাংশনিং হইতে হবে। এটাও মানে কি বলবো, ওর ডেভেলপমেন্টাল স্টেজ আর কি। যখন ফিটাসের ডেভেলপমেন্ট হবে তখন তো আলটিমেটলি ওর অর্গান ডেভেলপ করবে, অর্গান ফাংশনিং হবে। সেকেন্ড টু থার্ড ট্রাইমেস্টারে গিয়ে এই জিনিসগুলো হবে, যখন আর কর্পাস লিটিয়াম থাকবে না। জি ম্যাডাম। আচ্ছা, এরপর হচ্ছে ল্যাকটেশন। হ্যাঁ, ল্যাকটেশনের জন্য কি কি হরমোন লাগে? প্রোল্যাকটিন লাগে। এই যে তোমাদেরকে জিজ্ঞেস করলে লাভ দিয়া বলবো প্রোল্যাকটিন। মানে ইস্ট্রোজেন প্রজেস্টেরন লাগবে, লোবিউল বা এইগুলার বানান। হ্যাঁ, যদি বলে হোয়াট আর দ্য হরমোনস ফর ল্যাকটেশন, আগে কিন্তু বলতে হবে কি ইস্ট্রোজেন, গ্রোথ হরমোন, প্রোল্যাকটিন, অ্যাড্রেনাল গ্লুকোকর্টিকয়েড, ইনসুলিন, প্রোস্টেরন। এই যে লিখছি এই সবগুলো হরমোনের কথাই কিন্তু বলতে হবে। এই যে এখানে যতগুলো হরমোন আছে সবগুলো হচ্ছে আগে কি ব্রেস্টের ডেভেলপমেন্ট বা ম্যামারি গ্ল্যান্ডের ম্যাচুরেশন ডেভেলপমেন্ট, আর হচ্ছে মিল্ক প্রোডাকশনের জন্য লাগবে কি প্রোল্যাকটিন। মিল্ক প্রোডাকশনের জন্য কি লাগবে প্রোল্যাকটিন, আর মিল্ক ইজেকশনের জন্য কি লাগবে অক্সিটোসিন। এখানে একটু খেয়াল করো, একটা হেডলাইন গুলো দেখো, একটা হচ্ছে হরমোন রিকোয়ার্ড ফর ডেভেলপমেন্ট অফ দ্য ব্রেস্ট, হরমোন রিকোয়ার্ড ফর মিল্ক প্রোডাকশন এন্ড হরমোন রিকোয়ার্ড ফর মিল্ক ইজেকশন। ঠিক আছে, তোমাদের বই সুন্দর করে লেখা আছে, একটু করে দেখে নিও। প্রোল্যাকটিন হরমোনটা কোত্থেকে আসে? অ্যান্টিপিটুইটারি। অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে। আচ্ছা, প্রোল্যাকটিন হরমোনটা কি সবসময় সিক্রেট হয়? নেগলিজিবল অ্যামাউন্ট সিক্রেশন হতে পারে। হ্যাঁ, নরমালি ইস্ট্রোজেন প্রোল্যাকটিনকে সবসময় ইনহিবিট করে রাখে, প্রোল্যাকটিনকে সিক্রেশন সিনথেসিস হতে দেয় না। ইস্ট্রোজেন সবসময় প্রোল্যাকটিনকে ইনহিবিট করে, এই জন্য নন প্রেগনেন্ট অবস্থায় প্রোল্যাকটিন খুব একটা সিক্রেশন হয় না। ইভেন প্রেগনেন্ট কন্ডিশনেও যখন ইস্ট্রোজেন লেভেল বেশি থাকে প্রোল্যাকটিন ওইভাবে সিক্রেট হতে পারে না, খুব মিনিমাম অ্যামাউন্টে সিক্রেট হয়। সেই মিনিমাম অ্যামাউন্টে সিক্রেট হয়ে খুব কম কম ম্যামারি গ্ল্যান্ড থেকে সিক্রেশন করে, খুব কম কম ফ্লুইড সিক্রেশন করে, এটাকে কমপ্লিট মিল্ক বলা যায় না। হ্যাঁ, আফটার ডেলিভারি যখন বডি থেকে তোমার ফিটাস রিমুভ হয় প্লাস প্লাসেন্টা রিমুভ হয়, তখন কিন্তু সাডেন ইস্ট্রোজেন প্রজেস্টেরনটা লস হয়ে যায়। যখন এই ইস্ট্রোজেনটা বডি থেকে রিমুভ হয়ে যায় তখন ইস্ট্রোজেনের যে ইনহিবিটরি ইফেক্টটা সেটা থাকে না, তখন লাভ দিয়ে প্রোল্যাকটিন সিক্রেশন অনেক বেড়ে যায়। তারপরে দেখা যায় কি সে অনেক অনেক মিল্ক প্রোডাকশন করতে পারে। তারপরে এই জন্য দেখা যায় আফটার ডেলিভারি অনেক মায়ের কিন্তু মিল্ক প্রোডাকশন থাকে না, জিরো থাকে। তো আফটার ডেলিভারি যখন প্রোল্যাকটিন সিক্রেশনটা বাড়ে তখন 2 to 3 days পরে গিয়ে এডিকুয়েট অ্যামাউন্ট অফ মিল্ক সিক্রেশন হয় ম্যাটারনাল ম্যামারি গ্ল্যান্ড থেকে। হ্যাঁ, আচ্ছা, এই যে এই ফিগারটা তোমরা একটু দেখো, এই ফিগারে 3টা হরমোনের রিলেশন দেখানো হয়েছে। কি কি হরমোন? ইস্ট্রোজেন, প্রজেস্টেরন আর হচ্ছে প্রোল্যাকটিন। প্রোল্যাকটিন কোনটা এখানে? এই যে লাল রং দিয়ে দেখাইছে যে, এই লাল রংটা। তারপর হচ্ছে ব্লুটা হচ্ছে ইস্ট্রোজেন আর ব্ল্যাকটা হচ্ছে প্রজেস্টেরন। তোমাদের ওই ছবিটা আমি দিতে একদম ভুলে গেছি, আচ্ছা সরি। তোমরা একটু দেখো, হ্যাঁ, হোল অফ দ্য প্রেগনেন্সিতে ডিফারেন্ট হরমোন কখন কোনটা সিক্রেট হয় সেটা একটু দেখো। যে হিউম্যান কোন, আচ্ছা এই ছবিটা আমি তুলে তোমাদেরকে পরে গ্রুপে দিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা এখানে দেখো, এই যে জাস্ট বিফোর পার্চুরেশন আমরা কি বলছিলাম, আগে প্রজেস্টেরন বেশি সিক্রেট হয়, কিন্তু দেখো জাস্ট বিফোর পার্চুরেশন ইস্ট্রোজেনটা অনেক বেড়ে যায়। এই ইস্ট্রোজেনটা গিয়ে কিন্তু আমাদের ইউটেরাইন কন্ট্রাকটিলিটিটা করে পার্চুরেশন করে। হ্যাঁ, এই ইস্ট্রোজেনটা বেড়ে যায়, প্রজেস্টেরনটা কমে যায়। আফটার পার্চুরেশন দেখো ইস্ট্রোজেন প্রজেস্টেরন অলমোস্ট জিরো হয়ে যায়, দেখছো একদম আফটার পার্চুরেশন যে একদম জিরো লেভেলে চলে আসছে। তো যখনই ইস্ট্রোজেন প্রজেস্টেরন জিরো লেভেলে চলে আসে তখনই কিন্তু দেখো প্রোল্যাকটিনটা বাড়তে থাকে। হ্যাঁ, এটা মানে
এটাও পালসেটাইল ম্যানারে এই যে উপরে উঠতেছে নিচে নামতেছে এইভাবে প্রোল্যাকটিনের সিক্রেশনটা হয়। ও পিকে যায় কখন? প্রোল্যাকটিন পিকে যায় কখন বলো তো? যখন মা নার্সিং এর কি বলবো আর্জ ফিল করে, হ্যাঁ, যখন নার্সিং এর আর্জ ফিল করে যে বাচ্চাকে খাওয়াইতে হবে বা এত আওয়ার হয়ে গেছে বাচ্চা কান্না করতেছে, তখন কিন্তু অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে প্রোল্যাকটিন হরমোনটা আসে। প্রোল্যাকটিন হরমোনটা এসে কি করে মিল্ক প্রোডাকশন করে, মেমারি গ্ল্যান্ডে মিল্কটা তখন জমা হয়, তারপর অ্যাডিকুয়েট মিল্ক জমা হলে আবার তখন প্রোল্যাকটিনের সিক্রেশনটা কমে যায়। আবার যখন মেমারি গ্ল্যান্ড খালি হয়ে যায় তখন আবার ওর সিক্রেশন বাড়ে, আবার যখন মিল্ক প্রোডাকশন হয় তখন আবার সে কমে যায়। আচ্ছা দেখো, এই যে আফটার পার্চুরেশন মোটামুটি 36 উইকস পর্যন্ত এভাবেই কিন্তু চলতে থাকে। 36 উইকস মানে কত মাস? 9 মাস। 9th বা এরকম। হ্যাঁ, প্রায় 9-10 মাস পর্যন্ত, ঠিক আছে। এর মধ্যে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং হচ্ছে 6 মাস, তারপরে হচ্ছে মিল্ক প্রোডাকশন আমরা সাধারণত বলে থাকি 2 বছর পর্যন্ত। তো আফটার ম্যাডাম এই 30 সময়টাতে মেনস্ট্রুয়াল সাইকেল হবে না? তাহলে তো ইস্ট্রোজেন প্রোস্টেরনের পরিমাণটা বাড়ার কথা। মেনস্ট্রুয়াল সাইকেল, এটাই আমি বলতে চাচ্ছি যে ইস্ট্রোজেন আর প্রোল্যাকটিনের একটা নেগেটিভ ফিডব্যাকের মতো ব্যাপার কাজ করে। যেমন এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এর সময় কিন্তু এই প্রোল্যাকটিনের জন্য ইস্ট্রোজেন হরমোনটা বেশি সিক্রেট হতে পারে না, হ্যাঁ, সিক্রেট যেহেতু হয় না অনেকের ক্ষেত্রেই তখন মেনস্ট্রুয়াল সাইকেলটা আর কন্টিনিউ করতে পারে না। কারো কারো ক্ষেত্রে কমপ্লিট অ্যাবসেন্স অফ মেনস্ট্রুয়েশন থাকে, যেটাকে আমরা বলি ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া। এই প্রোল্যাকটিন হরমোনের জন্যই ইস্ট্রোজেন আসতে পারে না, লিউটিনাইজিং হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন এগুলো আসতে পারে না, তখন কি হয় অ্যামেনোরিয়া হয়, সেটাকে আমরা বলি ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া। কারো কারো ক্ষেত্রে মেনস্ট্রুয়াল ব্লিডিংটা হয় কিন্তু সেখানে দেখা যায় কি ওভুলেশনটা হয় না, তখন আমরা সেটাকে বলি অ্যানোভুলেটরি মেনস্ট্রুয়াল সাইকেল, ঠিক আছে। তারপর আস্তে আস্তে গিয়ে যখন প্রোল্যাকটিন সিক্রেশনটা অনেক কমে যাইতে থাকে তখন আবার ফলিকল স্টিমুলেটিং হরমোন, লিউটিনাইজিং হরমোন বাড়তে থাকে, ইস্ট্রোজেন প্রোস্টেরন বাড়তে থাকে, তখন আবার নরমাল মেনস্ট্রুয়াল সাইকেলটা শুরু হতে থাকে। ম্যাম ডেলিভারির পরের মাস থেকে কি মেনস্ট্রুয়েশন শুরু হবে, মানে কন্টিনিউ করবে? আফটার ডেলিভারি মেনস্ট্রুয়াল ব্লিডিংটা চলে সাধারণত 8 to 12 ডেজ পর্যন্ত চলে, তারপরে সাধারণত দেখা যায় যে ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া হয়। কারো কারো ক্ষেত্রে 3 মাস হতে পারে, কারো কারো ক্ষেত্রে কমপ্লিট 6 মাস ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া হয়, কারো কারো ক্ষেত্রে 1 বছরও হতে পারে ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া। এটা ডিপেন্ড করে ব্রেস্ট ফিডিং এর উপর। কেউ যদি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করায় তাহলে দেখা যায় যে মিনিমাম 6 মাস ল্যাকটেশনাল অ্যামেনোরিয়াটা থাকে, যে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করায়। এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করানো মানে হচ্ছে প্রোল্যাকটিনের সিক্রেশন অনেক বেশি। আর কেউ যদি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং না করায়, যে বাচ্চাকে বুকের দুধ ছাড়াও যদি অন্য কোনো খাবার দেয়, তখন তো বাচ্চার নিড কমে যায়, তখন মিল্ক প্রোডাকশনটাও তো কমে যায়, তখন প্রোল্যাকটিনও কমে যায়। তো তখন দেখা যায় যে 3 মাস বা 4 মাসেও কারো কারো মেনস্ট্রুয়েশন শুরু হতে পারে, কিন্তু মেনস্ট্রুয়েশন হলেও সেটা হয় অ্যানোভুলেটরি সাইকেল, এটা মনে রাখবা। ঠিক আছে। আচ্ছা, তুমি যেটা জিজ্ঞেস করছো সেটা কি বুঝছো? জি ম্যাম। আচ্ছা, তোমাদের রিটেন কোয়েশ্চেন আসে অনেক সময় যে হিউম্যান মিল্ক আর কাউজ মিল্কের মধ্যে কি ডিফারেন্সটা থাকে, সেই ডিফারেন্সটা একটু পড়বা। তারপরে হচ্ছে হিউম্যান মিল্কের উপকারিতা কি, এগুলো তোমাদের ভাইভাতে কিউ কোয়েশ্চেন থাকে, তারপর রিটেনেও আসে, এটা একটু দেখে নিও। আচ্ছা, হিউম্যান মিল্ক থেকে বাচ্চা কি কি পায়? কলোস্ট্রাম। কলোস্ট্রাম কি? ল্যাকটোস। কলস্ট্রাম হচ্ছে গিয়ে যেটা হচ্ছে ফাস্ট
মিল্ক যে সিক্রেশনটা হয়, হ্যাঁ, সেটাকে বলে কলোস্ট্রাম। ওই যে আমরা বলছিলাম না, ওই যে ডিউরিং প্রেগন্যান্সি ওইভাবে প্রোল্যাকটিন সিনথেসিস হতে পারে না, তো যে কম কম প্রোল্যাকটিনটা সিক্রেট হয় বা সিনথেসিস হয় সেটা গিয়ে ম্যামারি গ্ল্যান্ড থেকে কিছু সিক্রেশন করে, হ্যাঁ, সেই সিক্রেশনটাই কমপ্লিট মিল্কের মতো না, এটাকে এটার কিছু কম্পোনেন্টের ভ্যারিয়েশনের জন্য এটাকে আমরা মিল্ক বলি না, এটাকে আমরা বলি কলোস্ট্রাম। এই কলোস্ট্রামটাতে মেইন কম্পোনেন্ট কি থাকে? এটাতে মানে সব ধরনেরই প্রোটিন থাকে প্লাস ল্যাকটোজ থাকে মিল্কের মধ্যে, কিন্তু এখানে কোনো ফ্যাট থাকে না, হ্যাঁ। হিউম্যান মিল্কের সাথে কলোস্ট্রামের যেই ডিফারেন্স সেটা হচ্ছে গিয়ে ফ্যাট। হিউম্যান মিল্কে এডিকুয়েট পরিমাণ ফ্যাট থাকে, কিন্তু কলোস্ট্রামে কোনো ফ্যাট থাকে না। আর এই সিক্রেশনটা হচ্ছে ইস্ট্রোজেন প্রজেস্টেরন থাকা অবস্থায় যে প্রোল্যাকটিনটা আসছিল সেই প্রোল্যাকটিনের জন্য যেই সিক্রেশনটা হয়েছিল ম্যামারি গ্ল্যান্ড থেকে সেটা। তবে কলোস্ট্রামে অনেক বেশি পরিমাণে অ্যান্টিবডি থাকে, এজন্য এটা ফিমেল, এজন্য এটা বেবির জন্য খুব উপকারী, বেবির জন্য অনেক ভালো। এরপর যখন প্রোল্যাকটিনের কমপ্লিট সিক্রেশন হয় তখন সব কম্পোনেন্ট গুলো অ্যাডিকুয়েট হয়, তখন যেটা সিক্রেট হবে সেটাই হচ্ছে কি আলটিমেটলি ব্রেস্ট মিল্ক। আচ্ছা, এরপর হচ্ছে তোমাদের ব্রেস্ট মিল্ক ইজেকশনের যে মেকানিজম, যেটাকে আমরা বলি মিল্ক লেট ডাউন প্রসেস, হ্যাঁ, ওইটা বোঝার জন্য আগে আমাদেরকে একটু ব্রেস্টের স্ট্রাকচারটা বুঝতে হবে। ব্রেস্টের স্ট্রাকচারটা তোমরা একটু দেখো, এই যে ব্রেস্টের অ্যালভিউলাই, ডাক্ট, তারপরে সেই ডাক্টের ওপেনিং গুলা গিয়ে হচ্ছে কোথায়, নিপলে যাচ্ছে। তারপরে এখানে এই এক একটা লোবিউলকে যদি আমরা আরো একটু বড় করি, সেখানে অ্যালভিউলাই গুলা দেখা দিবে, হ্যাঁ। এই অ্যালভিউলাই সেল গুলার মধ্যে কি হচ্ছে, মিল্ক প্রোডাকশন হয়ে জমা থাকে। মিল্ক প্রোডাকশন হয়ে জমা থাকে কোথায়? অ্যালভিউলার সেলের মধ্যে, ঠিক আছে। এই অ্যালভিউলার সেলগুলোর মাঝখানে মাঝখানে দেখো কি থাকে, মায়ো এপিথেলিয়াল সেল। কি থাকে? মায়ো এপিথেলিয়াল সেল। বেবির যখন সাকিং রিফ্লেক্স হয়, সেই সাকিং রিফ্লেক্সের জন্য নিউরোনাল যে স্টিমুলেশন সেটা কই যায়? ম্যাটারনাল ব্রেইনে যায়, হ্যাঁ। ম্যাটারনাল ব্রেইনের পোস্টেরিয়র পিটুইটারি থেকে কে রিলিজ হয়? অক্সিটোসিন রিলিজ হয়। সেই অক্সিটোসিন গুলো এসে কাজ করে কার উপর? এই যে মায়োএপিথেলিয়াল সেলগুলো আছে, এই মায়োএপিথেলিয়াল সেলগুলোর উপর কাজ করে। তখন কি হয়? মায়োএপিথেলিয়াল সেলের কন্ট্রাকশন হয়। মায়োএপিথেলিয়াল সেলের কন্ট্রাকশন হলে এই যে অ্যালভিউলার সেলগুলোর মধ্যে মিল্ক প্রোডাকশন হয়ে জমা ছিল সেগুলোর ইজেকশন হয়, তখন বাচ্চা খাওয়ার জন্য মিল্ক পায়। যেখানে এই ছবিটা দেখো, তোমাদের রিটেন কোশ্চেন আসে, ছবি টবি এঁকে দেখাইতে হবে, হ্যাঁ। এটাকে আমরা বলি লেট ডাউন রিফ্লেক্স, মিল্ক লেট ডাউন রিফ্লেক্স। বেবি যখন ম্যাটারনাল ব্রেস্টের নিপল সাক করে তখন সেখান থেকে নিউরোনাল কি বলবো ইম্পালস যায়, সেই ইম্পালসের জন্য রিলিজ হয় হচ্ছে অক্সিটোসিন। সেই অক্সিটোসিন গুলা এসে কাজ করে মায়োএপিথেলিয়াল সেলের উপর, তাদের কন্ট্রাকশনের জন্য আগে থেকে অ্যালভিউলার সেলে যে মিল্ক প্রোডাকশন হয়েছিল সেটার ইজেকশন হয় বা সিক্রেশন হয়। এটা কি বলা হয়? মিল্ক লেট ডাউন রিফ্লেক্স। আমাদের রিটেনে আসবে, ভাইভাতেও জিজ্ঞেস করতে পারে। এটারও একটা ভিডিও আছে, এটা আমি তোমাদেরকে গ্রুপে দিব, দেখে নিও, হ্যাঁ। আর বাদ পড়লো কি আমাদের পার্চুরেশন, তাই না? পার্চুরেশনের মেকানিজম সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে? পার্চুরেশন কখন হয়, কেন হয়? আচ্ছা, এট দ্য এন্ড অফ দ্য টার্ম, মানে বাচ্চা যখন ফুল ম্যাচিউর হয়, তারপরে যখন সে প্রেগন্যান্সি পিরিয়ডটা, হ্যাঁ, রিল্যাক্সিন হরমোনের কারণে। রিল্যাক্সিন হরমোনের কারণে
ম্যাম ইস্ট্রোজেন ম্যাম একটু বাইরে যাওয়ার কারণে ইউটেরাইন কন্ট্রাকশন হয় ওইটার কারণে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বলতেছি মানে সবকিছুই একসাথে অনেক বেশি কাজ করে। হ্যাঁ, এখানে কি হয়, এতদিন পর্যন্ত প্রজেস্টেরন ছিল, প্রজেস্টেরনটা ইউটেরাইন কন্ট্রাকশনটাকে প্রিভেন্ট করতো। তো এখন প্রজেস্টেরনের সিক্রেশন কমে ইস্ট্রোজেনের সিক্রেশন বেড়ে গেছে, সে ইউটেরাইন কন্ট্রাকশনটাকে ফেসিলেট করে। এই ইউটেরাইন কন্ট্রাকশনকে আরো কে ফেসিলেট করে, এই যে বাচ্চাটা যে বড় হয়ে গেল, হ্যাঁ, বাচ্চাটা যখন বড় হইলো, এতদিন সে ইউটেরাসকে কিন্তু স্ট্রেস করে নাই, কিন্তু লাস্ট মোমেন্টে এসে যখন সে অনেক বড় হয়ে গেছে, তখন কিন্তু সে ইউটেরাইন ওয়ালটাকে স্ট্রেস করতেছে। বেবির মাথাটা কই থাকে, নিচের দিকে থাকে, তখন সেই বেবির মাথাটা কি করে, সার্ভিক্সকে স্ট্রেস করে। এই সার্ভিক্সকে যখন স্ট্রেস করে, তখন এই স্ট্রেস রিফ্লেক্সটা কি করে, ইউটেরাসের ফান্ডাসে যায়, বডিতে যায়, গিয়ে ফান্ডাল কন্ট্রাকশন করে, ইউটেরাইন বডির কন্ট্রাকশন করে। সেই কন্ট্রাকশনের জন্য বেবিটা কি হয়, সার্ভিক্স দিয়ে আস্তে আস্তে বের হয়ে যায়। এই কন্ট্রাকশনে আরো কিছু হরমোন রোল প্লে করে, সেটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হরমোন হচ্ছে অক্সিটোসিন। অক্সিটোসিন যেমন মিল্ক ইজেকশনের ক্ষেত্রে মায়োপিথেলিয়াল সেলের কন্ট্রাকশন করে, একইভাবে সে ইউটেরাসের সেলেরও কন্ট্রাকশন করে। ডিউরিং দ্য প্রেগনেন্সি নর্মালি অক্সিটোসিনের রিসেপ্টর ইউটেরাসে কম থাকে বা একরকম থাকেই না, কিন্তু বিফোর পার্চুরেশন বা এট দ্য এন্ড অফ প্রেগনেন্সি ইস্ট্রোজেন হরমোন যখন বেড়ে যায়, তখন এর প্রভাবে অক্সিটোসিনের রিসেপ্টর বেড়ে যায়। ঠিক আছে, ইউটেরাইন যে ওয়াল আছে সেখানে অক্সিটোসিনের রিসেপ্টর বেড়ে যায়। তো তখন যখন সার্ভিক্যাল স্ট্রেসের জন্য আমাদের পোস্টেরিয়র পিটুইটারিতে ইম্পালস যায়, তখন সেখান থেকে অক্সিটোসিন রিলিজ হয়। সেই বেশি বেশি অক্সিটোসিন গুলা এসে ইউটেরাইন যে নতুন নতুন রিসেপ্টর গুলা বানানো হয়েছিল, সেই রিসেপ্টরের সাথে বাইন্ড করে কি করে, ইউটেরাসের কন্ট্রাকশন করে। সেই কন্ট্রাকশনটা যখন অ্যাডিকুয়েট হয়, তখন কি হয়, ফিটাসের এক্সপালশন হয়, ডেলিভারি হয়, একটা বাচ্চার জন্ম হয়। এটাই হচ্ছে মোটামুটি পার্চুরেশন বা পার্চুরেশনের মেকানিজম। একটু তোমরা দেখে নিও, এটা ওইভাবে তোমাদের রিটেন বা বাই পার্চুরেশন ওইভাবে জিজ্ঞেস করে না, তারপরেও পড়ে নিও। এই আইটেমটা থেকে তেমন কিছুই আসে না। এই যে বললাম মিল্ক লেট ডাউন রিফ্লেক্স বা কম্পোজিশন, এই জিনিসগুলাই আসে। এখান থেকে খুব বেশি পড়তে হবে তেমন না, একটু একটু করে পড়বা। আর পড়াইতে গেলে তো অনেক বেশি পড়াই ফেলি। আচ্ছা, আরেকটা জিনিস আছে মনে হয় তোমাদের এখানে, যে কন্ট্রাসেপশন। ও মা গো, কয় ঘন্টা হয়ে গেছে! কন্ট্রাসেপশন তোমরা পড়ছো? ডিফারেন্ট টাইপস অফ কন্ট্রাসেপশন তোমাদের গাইড বইয়ে আছে ছোট ছোট করে, এটা তোমাদের গাইডনে ওইভাবে নাই, তোমাদের জ্ঞাননে একটু করে আছে কন্ট্রাসেপশন। হরমোনাল কন্ট্রাসেপশন আছে, তারপরে হচ্ছে তোমাদের ইন্ট্রাইউটেরাইন ডিভাইস আছে, তারপরে হচ্ছে ব্যারিয়ার মেথড আছে। একটু করে দেখে নিও, নামগুলো একটু করে জানবা, তোমাদের শর্ট নোট আসে আর কি কন্ট্রাসেপশনের, একটু পড়ে নিও। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা ম্যাডাম, আমার ওই যে লাস্ট আইটেম থেকে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। ফিমেল বডিতে তো 2টা ওভারি থাকে, তো এখন পার মান্থ যে সেক্সুয়াল সাইকেলটা হয়, তখন হচ্ছে কোন ওভারি থেকে এই যে ওভুলেশনটা হবে? অল্টারনেট ওভারি থেকে হয়। হ্যাঁ, অল্টারনেট ওভারি থেকে হয়। যদি এই মাসে ডান ওভারি থেকে হয়, নেক্সট মান্থে বাম ওভারি থেকে হয়। এটার কি কোনো এক্সাক্ট রিজন আছে নাকি শুধুমাত্র হচ্ছে কি মানে এই দৈব চয়নের মতো আর কি, র্যান্ডমলি চুজেন, মানে হচ্ছে কি একটা থেকে? র্যান্ডমলি হয়, এরকম কোনো নিয়ম আছে বা কজ আছে বলে জানা নাই। আর ধরো ওভুলেশন যখন হয়, তখন কিন্তু যে ওভারি থেকে ওভুলেশনটা হয়, সেই ফেলোপিয়ান টিউবে যে ওভামটা যায়, এমন কিন্তু কোনো ধরা বাঁধা নিয়ম নাই। যেমন ডান ওভারি থেকে ওভুলেশন হলো, সেটা কিন্তু বাম ফেলোপিয়ান টিউব দিয়েও আপটেক হতে পারে, আপটেক হয়ে সেখানে গিয়েও কিন্তু ফার্টিলাইজেশন হতে পারে। আচ্ছা ম্যাডাম, কোন একটা ফিমেলের যদি একটা ইউটেরাইন টিউব লাইগেট করে দেওয়া হয়, সেক্ষেত্রে কি তাহলে তার অল্টারনেটিভ ম্যানারে হচ্ছে মানে ওভুলেশনটা হবে? ধরেন সে এক উইকে, এক মান্থ, এক ওভারে, এক আচ্ছা, সেক্সুয়াল সাইকেলে। শোনো, টিউবের সাথে কি ওভুলেশনের কোনো রিলেশন আছে?
টিউব ম্যাম লাইগেট ওভুলেশন তো ম্যাম পেরিটোনিয়ামে হয়, হবেই, তো ম্যাম হ্যাঁ যে কোনো একটা তো ম্যাম মানে নিতে পারবো। হ্যাঁ সেটাই বলতেছি, মানে টিউব লাইগেট করে দিলে তো এমন না যে তাহলে ওভাম থেকে ওভুলেশন হবে না, তা তো না। সেই জিনিসটা ট্রান্সপোর্টেশনে কোনো ব্যারিয়ার জিনিসটা, হ্যাঁ যদি তুমি কন্ট্রাসেপটিভ মেথড হিসেবে টিউবাল লাইগেশন করতে চাও তাহলে অবশ্যই তোমাকে দুইটা টিউবই লাইগেট করতে হবে। কারো যদি অ্যাক্সিডেন্টাল যেমন টিউবাল ইকটোপিক প্রেগন্যান্সি যদি কারো হয়, যে কারো যে আফটার ফার্টিলাইজেশন জাইগোটটা আর এন্ডোমেট্রিয়ামে ব্যাক করলো না, সেই জাইগোটটা ফেলোপিয়ান টিউবেই ইমপ্ল্যান্ট করে ফেললো, এন্ড ফেলোপিয়ান টিউব তো আমার একটা ফিটাসকে বড় হওয়ার মতো জায়গা দিতে পারবে না, তখন কি হয় টিউবটা রাপচার হয়ে যায়, একটা মেডিকেল ইমার্জেন্সি কন্ডিশন হয়, তখন ইমিডিয়েট অপারেশন করে টিউবটা কেটে ফেলে দিতে হয় আর কি। তো অ্যাক্সিডেন্টাল ক্ষেত্রে যদি তোমার একটা টিউব নষ্ট হয়ে যায় বা একটা টিউব তোমার লাইগেট তো বলে না, এটাকে বলে হচ্ছে গিয়ে টিউবেক্টমি, হ্যাঁ টিউবটা যদি কেটে ফেলায় দেয় তাইলেও কিন্তু প্রেগন্যান্সি বলা হয়ে থাকে যে 50% চান্স কমে যায়, কিন্তু তোমার গবেষণায় দেখা গেছে খুব যে ভ্যারি করে তা না, তারপরেও প্রেগনেন্ট হওয়া পসিবল। আর যদি তোমার কন্ট্রাসেপটিভ মেথড হিসেবে টিউবাল লাইগেশন করে তাহলে দুইটা টিউবকে কিন্তু লাইগেট করে দিতে হবে, নাহলে কিন্তু কন্ট্রাসেপশন হবে না। জি ম্যাডাম, বুঝতে পারছি। Thank you. আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের ক্লাস কি শেষ করব? জি ম্যাম। জি ম্যাডাম। ম্যাম এই আইটেমটা কবে হবে? এই আইটেমটা নেক্সট মঙ্গলবার নিতে চাই, অথবা যদি তোমরা সুইটেবল কোনো টাইমে, আমাকে যেহেতু দুইবারই নিতে হবে, তোমরা আমি রাতে নিতে চাচ্ছিলাম না, বা যে কোনো সময় তোমরা বলো কবে কবে দিবা, তোমাদের ফ্রি আছো কখন? আমরা সবাই মিলে ম্যাডাম ডিসাইড করে হ্যাঁ হ্যাঁ তোমরা চিন্তা করে আমাকে টাইম দাও, দুইটা টাইম দিবা আর কি, হাফ হাফ করে। আসসালামু আলাইকুম। ঠিক আছে তাহলে, হ্যাঁ আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম।